জাপা ও গণ অধিকারের সংঘর্ষের রণক্ষেত্র কাকরাইল হামলায় আহত নূর আইসিইউতে নিন্দা জানালেন রাজনীতিকরা। বিচার দাবিতে ২৪ ঘন্টার আলটিমেটাম, তদন্ত হবে বললেন প্রেস সচিব। নূরের ওপর হামলার প্রতিবাদে ঢাকা সহ সারা দেশে বিক্ষোভ, বিভিন্ন জেলায় সড়ক অবরোধ। আজ দেশব্যাপী বিক্ষোভের ডাক গণ অধিকারে, জাতীয় পার্টির রাজনীতি নিষিদ্ধের দাবি। বেগম জিয়া নির্বাচনে অংশ নিচ্ছেন কিনা নির্ভর করছে শারীরিক অবস্থার উপর। সময় সংবাদে মির্জা ফখরুল, পিআর ইস্যু যারা সামনে আনছে, সময় এলে বাধা না দিয়ে তারাও অংশ নেবে ভোটে। জুলাই অভ্যুত্থানের পর ভিন্ন আঙ্গিকে আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস, জড়িতদের বড় অংশ চিহ্নিত, বলছে তদন্ত কমিশন। ডিসেম্বরে পূর্ণাঙ্গ প্রতিবেদন, কঠোর শাস্তি দাবি। এবং স্থলপথে প্রক্রিয়াজাত খাদ্যপণ্য রফতানিতে ভারতের নিষেধাজ্ঞার মাশুল গুনছে বাংলাদেশ। বছর ব্যবধানে কমেছে ৭০% পর্যন্ত, কূটনৈতিক তৎপরতার তাগিদ। দেখছিলেন শিরোনাম, ভোরের সময়ের সঙ্গে আছে আইরিন আয়াত। জাতীয় পার্টি ও গণ অধিকার পরিষদের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষে রণক্ষেত্রে পরিণত হয়েছে রাজধানীর কাকরাইল। শুক্রবার সন্ধ্যায় আধা ঘণ্টা ধরে ঢিল ছোড়াছুড়ি করে দুই পক্ষ। ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে সেনাবাহিনী। পরে হামলায় গুরুতর আহত গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরকে ঢাকা মেডিকেলের আইসিইউতে ভর্তি করা হয়। হামলার নিন্দা জানিয়েছেন রাজনৈতিক দলের নেতারা। জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ২৪ ঘন্টার আলটিমেটাম দিয়ে আজ জেলা উপজেলায় প্রতিবাদ মিছিলের ঘোষণা দিয়েছে গণ অধিকার পরিষদ। এদিকে ঘটনা তদন্তের আশ্বাস দিয়েছেন প্রেস সচিব। ধাওয়া পাল্টা ধাওয়া, ইট পাটকেল নিক্ষেপ, জাতীয় পার্টি ও গণ অধিকার পরিষদের সংঘর্ষে রণক্ষেত্রে পরিণত হয় রাজধানীর কাকরাইল। পরিস্থিতি নিয়ন্ত্রণে জাতীয় পার্টিকে সরিয়ে দেওয়ার পর গণ অধিকার কর্মীদের সড়ক ছাড়তে ১০ মিনিট সময় বেঁধে দেয় আইনশৃঙ্খলা বাহিনী। নির্দেশনা মতো সড়ক না ছাড়াই লাঠিচার্জ করা হয় গণ অধিকার পরিষদের কর্মীদের। ধাওয়া করে বিজয়নগরে নিয়ে যায় আইনশৃঙ্খলা বাহিনী। এতে আহত হন দলটির সভাপতি নুরুল হক নূর সহ বেশ কয়েকজন। গুরুতর অবস্থায় প্রথমে কাকরাইলের ইসলামী ব্যাংক হাসপাতালে নেওয়া হয় নূরকে, পরে পাঠানো হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে, ভর্তি করা হয় আইসিইউতে। হামলার ঘটনায় শনিবার দুপুরে সারা দেশে বিক্ষোভের ডাক দিয়েছে গণ অধিকার পরিষদ। জড়িতদের চিহ্নিত করে ব্যবস্থা নিতে সরকারকে দেওয়া হয় ২৪ ঘন্টার আলটিমেটাম। আজকে নুরুল হক নূর আইসিইউতে বাঁচবে কি মারা যাবে সেটির নিশ্চয়তা আমরা দিতে পারছি না। ডাক্তার সাহেব ইনফরমেশন দিয়েছেন নুরুল হক নূরের মস্তিষ্কে রক্তক্ষরণ হচ্ছে। যারা হামলা চালিয়েছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। সময় ২৪ ঘন্টা, এর মধ্যে এদেরকে চিহ্নিত করে শাস্তির আওতায় আনতে হবে, অন্যথায় আমরা কিন্তু যমুনা ঘেরাও করব। এইবার কিন্তু গণ অধিকার পরিষদ একা একা ঘেরাও করবে না। নূরকে দেখতে হাসপাতালে এসে ক্ষোভ জানান বিভিন্ন দলের নেতারা, দাবি জানান বিচারের। এটাকে সম্পূর্ণ পরিকল্পিতভাবে হত্যার ষড়যন্ত্র ছাড়া আর কোনোভাবে অভিহিত করা সম্ভব নয়। দেশবাসীকে এই অন্যায় আক্রমণের বিরুদ্ধে সোচ্চার হওয়ার জন্য আমরা আহ্বান জানাচ্ছি। সর্বদলীয় সভা ডাকার আমরা একটা উদ্যোগ নেব, যাতে সবাই মিলে আমরা এই ব্যাপারে আমরা স্পষ্ট কথা বলতে পারি। ২৪ ঘন্টার মধ্যে যদি আমরা কোনো প্রতিকার না পাই, তাহলে পরবর্তী বৃহত্তর কর্মসূচি আমরা দিব। তখন কিন্তু এই আন্দোলনকে আর থামানো যাবে না। আমরা দেখতে চাই সরকার এইটার জবাব সঠিকভাবে দিবে। আর প্রধান উপদেষ্টার প্রেস সচিব জানান, তদন্ত করা হবে পুরো ঘটনার। তার উপরে আঘাত খুবই ন্যাক্কারজনক একটা ঘটনা, আমরা এটা নিন্দা করি। আমরা এই পুরো জিনিসটা আমরা ইনভেস্টিগেট করব। এদিকে নূরকে দেখতে আইন উপদেষ্টা আসিফ নজরুল হাসপাতালে গেলে উত্তেজনা ছড়িয়ে পড়ে গণ অধিকার পরিষদের কর্মীদের মধ্যে। ফারুক ভিয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। গণ অধিকার পরিষদের সভাপতি এবং ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূরের ওপর হামলার প্রতিবাদে রাজধানী সহ সারা দেশে বিক্ষোভ করেছেন নেতাকর্মীরা। রাত ভোর এই বিক্ষোভ থেকে হামলায় জড়িতদের চিহ্নিত করে বিচার দাবি করেন তারা। এ সময় জাতীয় পার্টির রাজনীতি নিষিদ্ধেরও দাবি করেন নেতারা।
দলীয় কর্মসূচি পালনকালে শুক্রবার রাতে রাজধানীর বিজয়নগর এলাকায় যৌথ বাহিনীর হামলায় গণ অধিকার পরিষদ সভাপতি নুরুল হক নূর সহ বেশ কজন আহত হন। প্রতিবাদে রাত 11:30টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে বিক্ষোভ সমাবেশ করেন শিক্ষার্থীরা। হামলায় জড়িতদের বিচার এবং জাতীয় পার্টির রাজনীতি নিষিদ্ধের দাবি করেন তারা। সেই সন্ত্রাসী আওয়ামী লীগ বাহিনী যেভাবে নূর ভাইকে হামলা করে আহত করত, আজকেও তার প্রতিচ্ছবি দেখতে পেলাম। আমরা যেই কারণে আওয়ামী লীগের বিচার দাবি করি, আমরা যেই কারণে আওয়ামী লীগকে নিষিদ্ধ চাই, সেই একই কারণে আওয়ামী লীগের বি টিম জাতীয় পার্টির বিচার করতে হবে। সেই একই কারণে জাতীয় পার্টিকেও নিষিদ্ধ করতে হবে। একটা উদ্দেশ্যমূলক একটা টার্গেট হামলা। এদিকে নারায়ণগঞ্জের চাষারা চত্বরে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা। একই সময় নগরীর প্রধান সড়কেও মশাল মিছিল করেন তারা। এর আগে চাষারার শহীদ মিনারে প্রতিবাদ সমাবেশ থেকে হামলাকারীদের শাস্তির দাবি জানান নেতারা। বগুড়ায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেন ছাত্র অধিকার পরিষদের নেতাকর্মীরা। ঢাকা রংপুর মহাসড়কের মাটিঢালিতে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন তারা। প্রায় আধা ঘন্টা বন্ধ থাকে ঢাকাগামী লেনে যানবাহন চলাচল। জড়িতদের চিহ্নিত করে ব্যবস্থা না নিলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি করেন নেতারা। নূর ভাইকে নিয়ে বিশেষ একটা পক্ষ এখানে তারা ষড়যন্ত্র করতেছে। 14 দলীয় যে জোট ছিল, এই জোটের আমরা সংগঠন নিষিদ্ধ দাবি করছি। একই দাবিতে ব্রাহ্মণবাড়িয়া পৌর মুক্ত মঞ্চ থেকে বিক্ষোভ মিছিল বের করে গণ অধিকার পরিষদ। শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে প্রেস ক্লাবের সামনে পথসভা করেন। এ সময় হামলার নিন্দা জানিয়ে জাতীয় পার্টির রাজনীতি নিষিদ্ধের দাবি জানান নেতারা। আজকের এই হামলার সাথে যারা জড়িত তাদেরকে অতি শীঘ্রই আইনের আওতায় আনতে হবে। পটুয়াখালী শহরের নতুন বাজার এলাকা থেকে মশাল মিছিল বের করে গণ অধিকার পরিষদ। মিছিল নিয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে প্রেস ক্লাবের সামনে সমাবেশ করেন নেতাকর্মীরা। হামলার তীব্র নিন্দা জানায় ছাত্র অধিকার পরিষদ। তাদেরকে বিচারের আওতায় নিতে হবে, তা না হলে আমরা রাজপথ থেকে ঘরে ফিরব না। এছাড়া হামলার প্রতিবাদে কুষ্টিয়া সহ বিভিন্ন জেলায় বিক্ষোভ মিছিল করেন গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা। শফিক মুন্সি, সময় সংবাদ, ঢাকা। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আগামী নির্বাচনে অংশ নেবেন এমনটাই প্রত্যাশা দলের সবার। তবে তা নির্ভর করছে বিএনপি নেত্রীর স্বাস্থ্যের অবস্থার উপর। এমনটাই জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। নির্বাচনী জোট নিয়ে এখনই কিছু ভাবছে না তার দল জানিয়ে মির্জা ফখরুল বলেন, গণতান্ত্রিক সব দলের জন্য দরজা খোলা বিএনপির। পিআর, গণপরিষদ সহ নানা ইস্যু সামনে এনে জাতীয় নির্বাচনের আগে যারা অযৌক্তিক কথা বলছে তাদের বক্তব্যকে ছেলে মানুষে বলছেন তিনি। বাধা নয়, বরং নির্বাচনের সময় হলে তারাও ভোটে অংশ নেবে। সময় সংবাদে একান্ত সাক্ষাৎকারে এ কথা বলেন বিএনপি মহাসচিব। আহমেদ সালেহিনের রিপোর্ট। 1991 থেকে 2008 সাল পর্যন্ত 4টি জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিয়ে প্রতিবারই বিজয়ী হয়েছেন, হারেননি কখনো। 3 বার নির্বাচিত হয়েছেন প্রধানমন্ত্রীও। তিনি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। সবশেষ 2008 সালের নির্বাচনে অংশ নিয়েছিলেন তিনি। 24-এর গণঅভ্যুত্থানে আওয়ামী লীগের পতন হলে সম্ভাবনার দুয়ার খোলে বহুল কাঙ্ক্ষিত সুষ্ঠু, অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচনের। তাহলে এবার কি সে নির্বাচনে অংশ নিচ্ছেন বিএনপি নেত্রী? নানা শারীরিক জটিলতা আর বয়সের ভারে নির্বাচনে প্রার্থী হতে পারবেন কিনা তা নিয়ে আলোচনা আছে রাজনীতির মাঠে। দলের নেতাকর্মীরাও চান তাদের নেত্রী অংশ নেন নির্বাচনী যুদ্ধে। এমনটা জানিয়ে বিএনপি মহাসচিব বলেন, সব নির্ভর করবে বেগম জিয়ার স্বাস্থ্যের অবস্থার উপর। প্রত্যেকটা বিএনপির মানুষ চায় যে ম্যাডাম ইলেকশন করুক, হ্যাঁ, কিন্তু এটা নির্ভর করবে সম্পূর্ণ তার শরীরের অবস্থার উপর, কন্ডিশনের উপরে। সময় সংবাদকে দেয়া একান্ত সাক্ষাৎকারে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বিএনপি আগামীতে জোটবদ্ধভাবে নির্বাচন করবে কিনা তা এখনো নির্ধারিত হয়নি দলীয় ফোরামে। তবে কেউ আগ্রহ দেখালে স্বাগত জানাবে বিএনপি। এটা বলা এই মুহূর্তে মুশকিল, এটা আপনার সময়ের সঙ্গে সঙ্গে বোঝা যাবে। আমাদের কারো ব্যাপারে কোনো আপত্তি নেই, আমরা ওপেন টু অল। নির্বাচনের আগে নানা ইস্যুতে যারা অহেতুক সমস্যা তৈরি করছে তাদের বিষয়ে খুব বেশি চিন্তিত নন বিএনপি মহাসচিব। তিনি মনে করেন নির্বাচনের সময় তারা সবাই ভোটে অংশ নেবে। এগুলো অযৌক্তিক আমার মনে হয়, যে ছেলে মানুষের ব্যাপার আছে, তো এগুলো ঠিক হয়ে যাবে। কিছু কিছু মানুষ আছে এরা অহেতুক আপনার প্রশ্ন তুলে আপনার ইস্যু তৈরি করে। আমি মনে করি যে আপনার এগুলো কোনো ফ্যাক্টর হবে না, এবং ইলেকশন যখন হবে
মানুষ তার নিজেই ইলেকশনে যাবে, ভোট কেন্দ্রে যাবে, ভোট দেবে, তার পছন্দ মতো ক্যান্ডিডেটকেই ভোট দেবে। আনলেস আপনারা ইউল বি ইন এ সিরিয়াস ক্রাইসিস, এই যে জাতি একটা চরম বিপদের সম্মুখীন হবে, যে বিপদটা কাটিয়ে ওঠা এই জাতির পক্ষে সম্ভব হবে কিনা আমার সন্দেহ আছে। আগামীর ভোট যুদ্ধে সবার অংশগ্রহণে একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন জাতি উপহার পাবে বলেও আশা ব্যক্ত করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আহমেদ সালেহীন, সময় সংবাদ, ঢাকা। ঘোষিত সময়ে নির্বাচনের কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বর্তমান রাজনৈতিক পরিস্থিতি বিবেচনায় নির্বাচন হবে কিনা জনগণের মধ্যে শঙ্কা আছে বলেও মনে করেন তিনি। বলেন, ভোট বন্ধ হলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে জাতি, বাড়বে ফ্যাসিবাদ ফিরে আসার সম্ভাবনা। উদারপন্থী রাজনীতিকে সরিয়ে উগ্রপন্থী রাজনীতি প্রতিষ্ঠার ষড়যন্ত্র চলছে বলেও অভিযোগ বিএনপি নেতাদের। জাতীয় প্রেস ক্লাবে রক্তাক্ত জুলাই বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে যোগ দেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। কথা বলেন গণতান্ত্রিক আন্দোলন, ভোটাধিকার সহ সাম্প্রতিক নানা প্রসঙ্গে। মানুষের মধ্যে নির্বাচন নিয়ে শঙ্কা আছে উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, নির্বাচন না হলে জাতি ক্ষতিগ্রস্ত হবে, ফ্যাসিবাদ ফিরে আসবে। আমাদের জনগণ কিন্তু অত্যন্ত বিভ্রান্তির মধ্যে পড়ে যাচ্ছে। মানুষকে জিজ্ঞেস করলে মানুষ বলে নির্বাচন হবে তো। আজকে যদি নির্বাচন বন্ধ করা হয়, এই জাতি প্রচন্ড রকমের ক্ষতিগ্রস্ত হবে এবং ফ্যাসিবাদের ফিরে আসার সম্ভাবনা অনেক বাড়বে। মধ্যপন্থী উদারপন্থী রাজনীতি সরিয়ে উগ্রপন্থা নিয়ে আসার ষড়যন্ত্র চলছে অভিযোগ করে উদারপন্থী রাজনীতির প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান বিএনপি মহাসচিব। ষড়যন্ত্র হচ্ছে যে এই মধ্যপন্থা রাজনীতি, উদারপন্থী রাজনীতি, উদারপন্থী গণতন্ত্র তাকে সরিয়ে দিয়ে একটা উগ্রবাদের রাজনীতিকে নিয়ে আসা বাংলাদেশে, এটাও বাংলাদেশের জন্য চরম ক্ষতিকর হবে। আমাদেরকে সেই জন্যে এই উদারপন্থী গণতন্ত্রকে প্রতিষ্ঠা করবার জন্য ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। এদিন বিকেলে আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস উপলক্ষে মায়ের ডাক আয়োজিত সেমিনারে যোগ দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। এ সময় তিনি নির্বাচন নিয়ে ধোঁয়াশা সৃষ্টির অপচেষ্টা বলছে বলে মন্তব্য করেন। তারা এখনো তাদের অপরাধের শিকার তো দূরের কথা, উল্টো গণ অভ্যুত্থানকারীদেরকে অপরাধী হিসাবে তারা নামকরণ করছে। বাংলাদেশের মানুষ কি কখনো তাদেরকে রাজনীতিতে আহ্বান করতে পারবে? অনেকগুলো অধিকারের মধ্যে প্রধানতম অধিকারের দাবি ছিল ভোটাধিকার প্রতিষ্ঠা করা। সেই ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য যখন একটা রাস্তা সুগম হয়েছে, এই রাস্তায় যেন আমরা কোনো কাঁটা না বিছাই। একই দিন জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত আলোচনা সভায় রাজনৈতিক মতাদর্শে ভিন্নমত থাকলেও দেশের সার্বভৌমত্ব রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AZM জাহিদ হোসেন। স্বাধীনতা এবং সার্বভৌমত্ব সর্বোপরি দেশে একটি জনগণের সরকার প্রতিষ্ঠিত হোক। আল আমিন তুষার, সময় সংবাদ, ঢাকা। কাকরাইলের ঘটনায় শান্তিপূর্ণ সমাধানের সব চেষ্টা অগ্রাহ্য হওয়ায় আইনশৃঙ্খলা বাহিনী বল প্রয়োগে বাধ্য হয়েছে বলে জানিয়েছে আন্তঃবাহিনী সংযোগ পরিদপ্তর ISPR। এই ঘটনা সেনাবাহিনীর 5 সদস্য আহত হওয়ার তথ্য দিয়েছে ISPR। সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, কাকরাইলে 2টি রাজনৈতিক দলের সংঘর্ষ ও ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। প্রথমে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে, তবে সংঘর্ষ বেড়ে গেলে সেনাবাহিনীর সহযোগিতা কামনা করে পুলিশ। ঘটনার শুরুতে উভয় পক্ষকে শান্তিপূর্ণভাবে স্থান ছাড়তে বলে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা, কিন্তু তা উপেক্ষা করে মব ভায়োলেন্সের মাধ্যমে পরিস্থিতি অশান্ত করার চেষ্টা করে কিছু নেতাকর্মী। সংগঠিতভাবে আক্রমণ চালায় আইনশৃঙ্খলা বাহিনীর ওপর। সব ধরনের মব ভায়োলেন্সের বিরুদ্ধে সরকারের 0 টলারেন্স নীতির কথা উল্লেখ করে বিজ্ঞপ্তিতে বলা হয়, জনমনে স্বস্তি ও নিরাপত্তা আনতে মব ভায়োলেন্সের বিরুদ্ধে কঠোর অবস্থান গ্রহণে সবসময় প্রস্তুত সেনাবাহিনী। জননিরাপত্তা, আইনশৃঙ্খলা ও শান্তি বজায় রাখতে সেনাবাহিনী বদ্ধপরিকর বলেও জানায় ISPR। ইসির রোডম্যাপকে সুষ্ঠু ভোট ভণ্ডুল হওয়ার নীল নকশা আখ্যা দিয়েছেন জামায়াতের নায়েবে আমির ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের। শুক্রবার সকালে কুমিল্লার সেন্ট্রাল মেডিকেল কলেজের মিলনায়তনে এক অনুষ্ঠানে তিনি আরও বলেন, ফেব্রুয়ারিতে নির্বাচন নিয়ে জামায়াতের আপত্তি নেই, তবে কিছু বিষয় সুরাহা হওয়া খুবই জরুরি।
কোন পদ্ধতিতে ভোট হবে তা নির্ধারণ হওয়ার আগেই রোডম্যাপ ঘোষণা বড় ধরনের অপরাধ বলে মনে করেন সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। এই জন্য নির্বাচন কমিশনকে ক্ষমা চাওয়ার আহ্বান জানান তিনি। ভারত ইন্টারিম গভর্নমেন্ট থেকে আমরা জাতি আশা করেছিল, তারা কমিটমেন্ট দিয়ে আসছিল যে তারা নিরপেক্ষ থাকবে এবং তারা সংস্কার করবে, কিন্তু প্রধান উপদেষ্টা তার ওয়াদা ভঙ্গ করে সংস্কারের চূড়ান্ত পর্যায়ের সিদ্ধান্তে পৌঁছার আগেই নির্বাচনের তারিখ ঘোষণা করছে। ফেব্রুয়ারি নির্বাচন হতে হবে, কিন্তু সেগুলো না করেই গতকালের যে পথ নকশা দিয়েছে, আমরা মনে করি এটা এই নির্বাচনের পথ নকশা একটি সুষ্ঠু নির্বাচন ভণ্ডুল করার জন্য একটি নীল নকশা। ফেব্রুয়ারি নির্বাচনে জামাতে ইসলামীর কোনো আপত্তি নেই। আমরা 15 ফেব্রুয়ারি নির্বাচন করার জন্য সারা দেশে প্রস্তুতি নিচ্ছি। আগামী নির্বাচন দেশের ইতিহাসের সবচেয়ে ঝুঁকিপূর্ণ নির্বাচন হবে বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার। নিরপেক্ষতার সঙ্গে কর্মকর্তাদের নির্বাচনে দায়িত্ব পালনের আহ্বান জানিয়ে যে কোনো চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত থাকতে নির্বাচনী কর্মকর্তাদের নির্দেশ দেন সিইসি। পরিস্থিতি আসবে, পরিস্থিতি মোকাবেলা করতে হবে, ওটাই চ্যালেঞ্জ, এবং ওইটার জন্য মানসিকভাবে যে দৃঢ়তা থাকা দরকার, আল্লাহর মেহেরবানিতে আমাদের সবারই সেই দৃঢ়তা আছে। বৃহস্পতিবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণার পর নির্বাচনের চ্যালেঞ্জ কি, গণমাধ্যমের এমন প্রশ্ন তুড়ি মেরে উড়িয়ে দেন ইসি সচিব আক্তার আহমেদ। এর পরদিনই নির্বাচন প্রশিক্ষণের উদ্বোধন অনুষ্ঠানে এসে ত্রয়োদশ সংসদ জাতীয় নির্বাচনকে দেশের সবচেয়ে ঝুঁকিপূর্ণ নির্বাচন বলে দাবি করেছে নাসির উদ্দিন কমিশন। ত্রয়োদশ নির্বাচন বাংলাদেশের ইতিহাসে যতগুলো নির্বাচন হয়েছে সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ হবে, এতে কোনো সন্দেহ নেই। নিত্য নতুন চ্যালেঞ্জ আমাদেরকে মোকাবেলা করতে হচ্ছে এখন, যে চ্যালেঞ্জগুলো আগে ছিল না। ল অ্যান্ড অর্ডার চ্যালেঞ্জ ওয়াজ অলওয়েজ দেয়ার, ইট ওয়াজ এ ম্যাটার অফ ডিগ্রি, নট অফ কাইন্ড। শুক্রবার সকালে জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আইএফআইএস এর সহযোগিতায় নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউটে 2 দিনব্যাপী এই প্রশিক্ষণের আয়োজন করে। ভালো নির্বাচন না করে দ্বিতীয় কিন্তু কোনো বিকল্প নেই, করতেই হবে। প্রধান নির্বাচন কমিশনারের গলায় যদি জুতার মালা হয়, এটির অংশীদার কিন্তু আপনি মনে করেন না যে আপনিও না। যদি এই নির্বাচন ভালো হয় আপনাদের কাছে যাবে সেই সফলতা, আর যদি ব্যর্থ হয় সেই ব্যর্থতাও কিন্তু আপনাদের কাছে যাবে। ভালো হোক খারাপ হোক, এটা আমার নির্বাচন এবং খারাপ হওয়ার আর কোনো সুযোগ নেই। আমার উপর যে দায়িত্ব আসছে সে দায়িত্ব আমি আইন অনুযায়ী সুষ্ঠুভাবে পালন করতে পারছি কি পারছি না, দ্যাট ইজ দ্য ওনলি থিং টু বি কনসিডার। নির্বাচন কমিশন এখন বাংলাদেশের সবচেয়ে বড় চ্যালেঞ্জের জায়গা জানিয়ে সিএসসি বলেন, পেশাদারিত্ব ও নিরপেক্ষতা নিশ্চিত করতে চায় বর্তমান কমিশন। প্রফেশনালিজম অ্যান্ড নিউট্রালিটি যাতে ইনশিওর হয়, এটা আপনারা মেসেজ করবেন। আমরা আইন কানুনের বাইরে যাওয়ার জন্য কাউকে বলবো না, একদম 100% এটা নিউট্রালি আপনারা বিহেভ করবেন, সেটা আমরা চাই। 2 দিনব্যাপী এই প্রশিক্ষণে 40 জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করেছেন। 2 ধাপে প্রশিক্ষণ নেবেন 80 জন। কাউসার চৌধুরী কুমু, সময় সংবাদ, ঢাকা। জমজমাট ডাকসু নির্বাচনের প্রচারণা। জুমার নামাজের পর চতুর্থ দিনের প্রচারণায় নেমে প্রশাসনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তোলেন বেশিরভাগ প্রার্থী। অনলাইনে অপপ্রচার চালানোর অভিযোগ করে ছাত্রদল সমর্থিত প্যানেল এছাড়া 8টি বুথের মাধ্যমে 40,000 ভোট গ্রহণ চ্যালেঞ্জিং বলেও জানান প্রার্থীরা। ছুটির দিনের সকালে ডাকসু নির্বাচনের ঢিলেঢালা প্রচারণা চললেও জুমার নামাজের পর চতুর্থ দিনের প্রচারণায় ব্যস্ত হয়ে ওঠেন প্রার্থীরা। নিজের হল ছাড়িয়ে অন্যান্য জায়গাতেও প্রচারণা চালান প্রার্থীরা। জুমার নামাজ শেষে বিজয় 71 হলে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন ছাত্রদল সমর্থিত ভিপি প্রার্থী। অভিযোগ তোলেন একটি গ্রুপ তাদের প্যানেলের প্রার্থীদের আইডি হ্যাক করে অপপ্রচার চালাচ্ছে। প্রার্থীদেরকে রাজনৈতিকভাবে মোকাবেলা করতে ব্যর্থ হয়ে তাদের সম্পর্কে অনলাইনে মিস ইনফরমেশন, ডিসইনফরমেশন ছড়ানোর নানান ধরনের অপচেষ্টা চলছে। আমাদের 2 জন ক্যান্ডিডেটের একজনের আইডি হ্যাক করা হলো আর আরেকজনের আইডি হ্যাক করার অপচেষ্টা চালানো হলো। শুক্রবার দুপুর 2টার পর প্রচারণা শুরু করেন শিবির সমর্থিত ভিপি প্রার্থী সাদিক কায়েম। এ সময় প্রশাসনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তোলেন তিনি। কোনো একটা ছাত্র সংগঠনকে এক্সট্রা ফ্যাসিলিটিস দেওয়া এবং এর মাধ্যমে ছাত্ররা এবং শিক্ষকদের মধ্যে একটা অবস্থান তৈরি হয়ে যাওয়া, সেটা কোনোটাই কাম্য না। ঢাকা বিশ্ববিদ্যালয়ে এটাকে যে
যেভাবে পলিটিক্যাল ইনস্টিটিউট হয়ে উঠেছে, কিন্তু বিশ্ববিদ্যালয়ের যে মূল কাজ জ্ঞান উৎপাদন করা, জ্ঞান বিতরণ করা, জ্ঞানের প্রতি আগ্রহ তৈরি করে দেওয়া, সেই কাজটা কিন্তু আমরা করতে পারি নাই। আচরণবিধি লঙ্ঘন হলেও প্রশাসন নির্লিপ্ত বলে অভিযোগ করেছে বৈষম্য বিরোধী ছাত্র সংসদ। কিছু প্রার্থীকে জেতানোর চেষ্টা হলে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর হুঁশিয়ারি দেন প্রতিরোধ পর্ষদের জিএস প্রার্থী। এখানে ভোটার টার্নআউট লো রেখে নির্দিষ্ট কিছু গোষ্ঠীকে জিতায় নিয়ে আসার চেষ্টা হচ্ছে, তাহলে আমরা এই নির্বাচনে অংশ থাকবো না, কিন্তু আমরা শেষ পর্যন্ত চেষ্টা করতে চাই। আমাদের যে 39,000 শিক্ষার্থী যে ভোটারে ভোট কাস্ট করার জন্য যে মেকানিজম দরকার ছিল, যে ব্যবস্থাপনা হাজির করা দরকার ছিল, আমরা সেটা দেখতে পারি নাই। নির্বাচনের আচরণবিধি অনুযায়ী প্রতিদিন রাত 11টা পর্যন্ত প্রচারণা চালাতে পারবেন প্রার্থীরা। 7 সেপ্টেম্বর পর্যন্ত চলবে প্রচার। 9 সেপ্টেম্বর ডাকসু নির্বাচনের ভোট গ্রহণ। তোহা খান তামিম, সময় সংবাদ, ঢাকা। এদিকে জাকসু নির্বাচন 179 প্রার্থীর চূড়ান্ত তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। শুক্রবার বিকেলে পূর্ণাঙ্গ প্রার্থী তালিকা প্রকাশ করেন জাকসু নির্বাচন কমিশনের সদস্য সচিব AKM রাশিদুল আলম। পূর্ণাঙ্গ প্রার্থী তালিকায় ভিপি পদে 10 জন, জিএস পদে 9 জন, এজিএস ছাত্রী পদে 6 জন, এজিএস ছাত্র পদে লর্ডম্যান 10 জন। চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশের মধ্য দিয়ে শুরু হয়েছে আনুষ্ঠানিক প্রচারণা। এদিকে সন্ধ্যায় স্বতন্ত্র শিক্ষার্থী সম্মেলন এবং সম্প্রীতি ঐক্য নামের স্বতন্ত্র শিক্ষার্থীদের আলাদা দুটি প্যানেল ঘোষণা করা হয়। মামলায় গ্রেফতার সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক শেখ হাফিজুর রহমান কার্জন সহ 16 জনকে কারাগারে পাঠিয়েছেন আদালত। তাদের বিরুদ্ধে মঞ্চ 71 গঠন করে অন্তর্বর্তী সরকারকে উৎখাতে ষড়যন্ত্রের অভিযোগ এনেছে রাষ্ট্রপক্ষ। যদিও আসামিপক্ষের দাবি তারা এই ধরনের কোনো কর্মকাণ্ডে জড়িত নন। বৃহস্পতিবার সকালে সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে মঞ্চ 71 নামে একটি সংগঠনের ব্যানারে আয়োজিত গোলটেবিল বৈঠকে উপস্থিত হন সাবেক মন্ত্রী ও সংসদ সদস্য আব্দুল লতিফ সিদ্দিকী সহ বেশ কয়েকজন। মুহূর্তে এই খবর ছড়িয়ে পড়লে দীর্ঘ সময় তাদের অবরুদ্ধ করে রাখেন স্থানীয় জনতা। পরে তাদের পুলিশের কাছে হস্তান্তর করা হয়, নিয়ে যাওয়া হয় ডিবি কার্যালয়ে। শুক্রবার সকালে সন্ত্রাস বিরোধী আইনের মামলায় সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক হাফিজুর রহমান কার্জন সহ 16 জনকে ঢাকা সিএমএম আদালতে তোলা হয়। শুনানিতে রাষ্ট্রপক্ষের আইনজীবী জানান, মঞ্চ 71-এর ব্যানারে দেশকে অস্থিতিশীল করে অন্তর্বর্তীকালীন সরকারকে উৎখাত করার ষড়যন্ত্র করেন আসামিরা। মঞ্চ 71 নামে একটা সংগঠনের গোল টেবিল বৈঠক থেকে 16 জন আসামিকে অত্র আদালতে আজকে উপস্থাপন করা হয়েছে। রিমান্ডের মাধ্যমেই জানা যাবে তাদের এই ষড়যন্ত্রের মূল হোতাদের মধ্যে জেডাই খান পান্না, মেজবা কামাল, ডক্টর আনোয়ার হোসেন সহ যাদের নাম তারা আদালতে বলেছে। এদিকে যে আইনে তাদের গ্রেফতার করা হয়েছে এ ধরনের কর্মকাণ্ডে তারা জড়িত নয় বলে দাবি করেন আসামি পক্ষের আইনজীবী। যেখানে তারা ভিকটিম হয়েছে অথচ তাদেরকেই আবার কোর্টে এনে গ্রেফতার দেখানো হচ্ছে, তাও আবার সন্ত্রাস বিরোধী আইনে। আদালতে এটাই বলেছি যে তারা সম্পূর্ণ নির্দোষ এবং নিরপরাধ, এবং আজকে যে আইনে তাদেরকে গ্রেফতার করা হয়েছে এই ধরনের কোনো রকমের কোনো কার্যক্রম তারা করেন নাই। উভয় পক্ষের শুনানি শেষে আসামিদের কারাগারে পাঠানোর আদেশ দেন বিচারক। মাইমুনা হায়দার চৌধুরী, সময় সংবাদ, ঢাকা। আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস আজ। জুলাই গণ অভ্যুত্থানের পর ভিন্ন আঙ্গিকে পালিত হচ্ছে দিনটি। গুমে জড়িতদের কঠোর শাস্তি চান ভুক্তভোগীরা। তদন্ত কমিশন বলছে জড়িতদের একটি বড় অংশ চিহ্নিত হয়েছে। ডিসেম্বরের মধ্যে পূর্ণাঙ্গ প্রতিবেদনে উঠে আসবে পুরো চিত্র। এর ভিত্তিতে বিচারের উদ্যোগ নিতে হবে সরকারকে। বিস্তারিত মাসুদুর রহমানের রিপোর্টে। আওয়ামী লীগ আমলে বিরোধী মত দমনের নামে রাজনীতিক, মানবাধিকার কর্মী সহ বিভিন্ন ব্যক্তিকে গুমের ঘটনা তদন্ত করছে অন্তর্বর্তী সরকার। বেরিয়ে আসছে লোমহর্ষক নানা ঘটনা। জড়িতদের কঠোর শাস্তি চান ভুক্তভোগীরা। 2 হাতে হ্যান্ডকাপ বাঁধে দড়ি দিয়ে ঝোলাই দিত এবং ঝোলা দেওয়ার পরে আমার গোপন অঙ্গে 2টা ক্লিপ দিয়ে রাখতো এবং কারেন্টের শক অনবরত চলতো, পাশাপাশি ব্যাটন দিয়ে আমাকে পিটাইতো। আমরা চাই যে এই 15-16 বছরে যেটা হয়েছে আর কি, শুধু আমাদের সঙ্গে না, গোটা দেশে যাদের যাদের সঙ্গে এটা হয়েছে এই পরিবারের সঙ্গে সবাই আমরা সুষ্ঠু তদন্ত এবং বিচার চাই
যারা ফিরে আসে নাই তাদের ফ্যামিলি থেকেও আমরা চাই যে বিচার হোক। জুলাই অভ্যুত্থানের পর গুম সংক্রান্ত আন্তর্জাতিক সনদে সই করে সরকার, পাশাপাশি দুটি অন্তর্বর্তী প্রতিবেদন জমা দিয়েছে এ সংক্রান্ত তদন্ত কমিশন। 15তম আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবসে কমিশন বলছে, গুমে জড়িতদের একটি বড় অংশ চিহ্নিত হয়েছে, উদ্ঘাটিত হয়েছে পুরো প্রক্রিয়া। ডিসেম্বরের মধ্যেই চূড়ান্ত প্রতিবেদন জমা দেওয়ার আশা কমিশনের। কিভাবে আমাদের ভাইদেরকে বা আমাদের স্বজনদেরকে গুম করে কোথায় রেখেছিল, কি হয়েছে, একটা ধারণা আমরা দিতে পারবো। নিশ্চিত করে বলতে পারি যে গুমের সাথে সংশ্লিষ্ট ব্যক্তিবর্গদের একটা বড় অংশ চিহ্নিত হয়েছে। ডিসেম্বরের মধ্যেই আমরা বেশ কিছু ঘটনার চূড়ান্ত রূপ জানতে পারবো। প্রতিবেদন আমলে নিয়ে জড়িতদের বিচারের মুখোমুখি করা গেলে ভবিষ্যতে কেউ গুমে জড়িত হওয়ার সাহস করবে না বলে মনে করে কমিশন। এটার বাস্তবায়নের দায়িত্ব যারা সরকার পরিচালনা করবেন এবং রাজনৈতিক দলের ইচ্ছার উপর, সদিচ্ছার উপর নির্ভর করবে সব, এবং জনগণের সচেতন উপস্থিতি। তারা যখন চিহ্নিত হবে, তারা যখন বিচারের মুখোমুখি হবে, এটা কিন্তু একটা দৃষ্টান্ত হিসাবে চলে আসবে। ভবিষ্যতে গুম খুন যারা করবেন তাদের মাথায় এই কাজটি করবে। 2010 সালের ডিসেম্বরে এক সম্মেলনে গৃহীত সনদে 30 আগস্টকে আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস হিসেবে ঘোষণা করা হয়। পরের বছর থেকেই বাংলাদেশে পালিত হচ্ছে দিবসটি। মাসুদুর রহমান, সময় সংবাদ। যানজট নিরসনে আজ থেকে শুরু হচ্ছে ট্রাফিক সিগন্যাল অটোমেশন সিস্টেমের পরীক্ষামূলক কার্যক্রম। শুরুতে ঢাকার 2 সেটের 7টি ইন্টারসেকশনে চালু হবে। দেশীয় প্রযুক্তিতে তৈরি অটোমেশন সিস্টেমে ব্যয় হয়েছে প্রায় 18 কোটি টাকা। ট্রাফিক বিভাগ বলছে এই ব্যবস্থায় সিগন্যাল অমান্য করলেই গুনতে হবে জরিমানা। সাইফুল রুদ্রর রিপোর্ট। 2001 থেকে 2020 সাল পর্যন্ত অটোমেটিক ট্রাফিক সিস্টেম স্থাপনে 3 বার আলাদা প্রকল্প হাতে নেওয়া হয়েছিল, যার মধ্যে ছিল সোলার প্যানেল, রিমোট কন্ট্রোল ও আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মতো সর্বাধুনিক পদ্ধতি। দুর্বল রক্ষণাবেক্ষণ, অসম্পূর্ণ ট্রায়াল ও নানা অনিয়মে আলোর মুখ দেখেনি একটি প্রকল্প। এবার নগরবাসীকে তীব্র যানজট থেকে মুক্তি দেওয়ার পাশাপাশি যানজটে হারানো কর্মঘণ্টা বাঁচাতে অটোমেটিক ট্রাফিক ম্যানেজমেন্ট সিস্টেম চালুর উদ্যোগ নিল অন্তর্বর্তী সরকার। শুরুতেই হাইকোর্ট থেকে আব্দুল্লাহপুর পর্যন্ত 7টি ও পর্যায়ক্রমে 22টি ইন্টারসেকশনে এই সিস্টেম চালু করা হবে। প্রকল্প বাস্তবায়নে অংশীজন ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশন, ডিটিসিএ, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় ও ঢাকা মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগ। ডিটিসিএ নির্বাহী পরিচালক জানান, পরীক্ষামূলক পাইলটিংয়ের লক্ষ্য সচেতনতা বৃদ্ধি। মানুষ যাতে এটাতে একটু অভ্যস্ত হয় সেটার কার্যক্রম শুরু করতে চাচ্ছি। যে এই বিষয়ে আসলে আমাদের একটু যাত্রী সাধারণ এবং চালকদেরকে যাতে অভ্যস্ত করানো যায়। প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী জানান, শহর জুড়ে এই ব্যবস্থার সম্প্রসারণের লক্ষ্যে দরপত্র আহ্বান করেছে 2 সিটি কর্পোরেশন। নর্থ সিটি কর্পোরেশন এবং সাউথ সিটি কর্পোরেশন তারা কিন্তু টেন্ডার অলরেডি দিয়ে ফেলেছে অন্যান্য ইন্টারসেকশনগুলোও কাজ করার জন্য, এবং কুয়েট ইজ রেডি টু অ্যাসিস্ট করার জন্য। বড় বড় রোডগুলোকে আমরা এটার আওতায় আনতে থাকি। ট্রাফিক বিভাগ বলছে, এই ব্যবস্থাপনায় সিগন্যাল অমান্য করলেই গুনতে হবে জরিমানা। আমাদের আপৎকালীন সময়ে আমাদের ডিএমপির ভিডিও ট্রাফিক টিম থাকবে, তারা যারা এই যে স্টপ লাইন ভায়োলেট করবে, উল্টা রাস্তা আসবে বা উল্টাপাল্টা চলবে, ভিডিও করে মামলা করা হবে, ম্যানুয়ালি মামলা করা হবে। আনুষ্ঠানিকভাবে চালুর আগে সচেতনতা, সক্ষমতা যাচাই ও ত্রুটি শনাক্তের জন্য 2 থেকে 3 সপ্তাহ সময় নেবে পরীক্ষামূলক এই প্রকল্প। কোনো জায়গায় ইমপ্রুভমেন্টের দরকার পড়লে ওই ইমপ্রুভমেন্টটা করব। সাইফুল রুদ্র, সময় সংবাদ, ঢাকা। জমি অধিগ্রহণ জটিলতায় আটকে আছে কুমিল্লার পদুয়ার বাজারে ইউলুপ নির্মাণ কাজ। ঝুঁকিপূর্ণ ইউটার্ন দিয়ে চলাচল করতে গিয়ে বাড়ছে দুর্ঘটনা। স্থানীয়দের অভিযোগ, গুরুত্বের ভিত্তিতে পদুয়ার বাজারে দীর্ঘমেয়াদী পরিকল্পনা করে অবকাঠামো নির্মাণ করা হয়নি। আর সড়ক বিভাগ বলছে, অধিগ্রহণ জটিলতা শেষ করে ইউলুপ নির্মাণ করা গেলেই কমবে দুর্ঘটনা। বাহার রায়হানের তথ্যচিত্র রিপোর্ট। ঝুঁকিপূর্ণ ইউটার্ন দিয়ে চলাচল করতে গিয়ে দুর্ঘটনার কবলে যানবাহন। ঘটছে একের পর এক দুর্ঘটনা ও প্রাণহানি। দেশের অর্থনীতির লাইফলাইন ঢাকা চট্টগ্রাম মহাসড়ক এবং কুমিল্লা নোয়াখালী মহাসড়কের সংযোগস্থল পদুয়ার বাজার। দেশের দক্ষিণ পূর্বাঞ্চলের 6 জেলায় যোগাযোগের অন্যতম ব্যস্ততম বাইপাস। অথচ 2 মহাসড়কের সংযোগে নিরাপদ ও নির্বিচ্ছিন্ন যান চলাচলে অপরিহার্য ইউলুপ নির্মাণ কাজ থমকে আছে বছরের পর বছর। ঝুঁকিপূর্ণ ইউটার্ন দিয়ে চলাচল করতে গিয়ে প্রায়ই ঘটছে দুর্ঘটনা। আস্তে আস্তে কাজটা হচ্ছে, মাঝখানে এটা বন্ধ ছিল। হাইওয়ে পুলিশ বলছে, অতীতে সঠিক নিয়মে ও দীর্ঘমেয়াদী পরিকল্পনায় মহাসড়কের স্থাপনাগুলো নির্মাণ না করায় সময়ের সঙ্গে সঙ্গে যানবাহন বৃদ্ধি পাওয়ায় বাড়ছে জটিলতা। সড়ক ও জনপদ বিভাগ বলছে, জমি অধিগ্রহণ সম্পন্ন হলে দ্রুত নির্মাণের মধ্য দিয়ে জটিলতা নিরসন করা সম্ভব। নূরজান হোটেলে খেতে আসবে,
ওভারব্রিজের নিচ দিয়ে চট্টগ্রামে গেলে চট্টগ্রামমুখী যেতে পারবে, আবার ঢাকামুখী যেতে চাইলে ঢাকামুখী যেতে পারবে। লাকসামের মাধ্যমে সে চাঁদপুর, নোয়াখালী, লক্ষ্মীপুর, ইভেন ফেনী হয়েও চট্টগ্রাম যেতে পারবে। উত্তর দিকের কাজ করার জন্য যে জায়গাটা লাগবে সেই জায়গাটা আমরা এখন অধিগ্রহণ করে নিতে পারিনি। অধিগ্রহণ না হওয়ার কারণে আমাদের কাজটা স্লো হয়ে গেছে। ইউলুপ নির্মাণে মহাসড়কের উত্তর পাশে ভূমি অধিগ্রহণে 57টি আপত্তি আগামী 3 মাসের মধ্যে নিষ্পত্তি করা হবে বলে জানান জেলা প্রশাসক। শীঘ্রই এগুলো নিষ্পত্তি হয়ে যাবে, তখন আমরা অধিগ্রহণের কাজটি যদি করে দিতে পারি ইউলুপের কাজটি খুব দ্রুত হয়ে যাবে বলে আমি মনে করছি। 2022 সালের অক্টোবরে শুরু হয় পদুয়ার বাজার ইউলুপ নির্মাণ প্রকল্প। মেয়াদ শেষ হয় 2025 সালের জুনে। কাজ হয়েছে মাত্র 40 ভাগ। সময় সংবাদ, কুমিল্লা। এদিকে ঢাকা সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়া অংশে খানাখন্দে ভরা। প্রায় প্রতিদিনই তীব্র যানজটে পড়ে ঘন্টার পর ঘন্টা সময় অপচয় হয় যাত্রী ও চালকদের। এতে রেল স্টেশনে বেড়েছে যাত্রী চাপ। এ অবস্থায় ঢাকা চট্টগ্রাম এবং ঢাকা সিলেট রেলপথে বিরতিহীন ট্রেনের যাত্রা বিরতিসহ আরও একটি কমিউটার ট্রেনের দাবি এলাকাবাসীর। জেলা প্রশাসক জানান, বিষয়টি নিয়ে মন্ত্রণালয়ে চিঠি চালাচালি চলছে। হৃদয় পালের ক্যামেরায় উজ্জ্বল চক্রবর্তীর রিপোর্ট। ঢাকা সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার অংশে খানাখন্দের কারণে প্রায় প্রতিদিনই দীর্ঘ যানজটে সময় অপচয় হয় যাত্রীদের। এ কারণে ভোগান্তিহীন যাত্রার কারণে রেল স্টেশনে বেড়েছে চাপ। প্রতিদিন গড়ে 12,000 যাত্রী নিয়ে ঢাকা, চট্টগ্রাম ও সিলেট সহ দেশের বিভিন্ন গন্তব্যে রেলপথে যাতায়াত করেন এই জনপদের মানুষ। কিন্তু এই স্টেশনে মাত্র 700 আসনযুক্ত টিকিট যাত্রীদের জন্য বরাদ্দ। এছাড়া ঢাকা ব্রাহ্মণবাড়িয়া রেলপথে তিতাস কমিউটার নামে একটি ট্রেন চলাচল করলেও যাত্রী চাপের তুলনায় আসন সংখ্যা অনেকটাই অপ্রতুল। এ কারণে ঢাকা, চট্টগ্রাম এবং ঢাকা সিলেট রেলপথে চলাচলকারী বিরোধী ট্রেনগুলো যাত্রা বিরতি সহ আরও একটি কমিউটার ট্রেন চালু দাবি এই অঞ্চলের যাত্রীদের। 10 ঘন্টা যদি বাসে যেতে লাগে তাহলে তো একদিন তার শেষ, আর এখানে ট্রেনে মাত্র 2 থেকে আড়াই ঘন্টায় ঢাকা যাওয়া যায়। ব্যাপারগুলি যা হাই রোডে আপনি অ্যাক্সিডেন্ট হইতেছে, তার জন্য সবাই মনে করে যে ট্রেনটা গেলে একটা সুযোগ সুবিধা হবে। যাত্রী অনুযায়ী ট্রেনের চাহিদা, ট্রেনের পরিমাণ খুবই কম। 2টা থেকে 3টা ট্রেন বাড়ানো যেত, তাহলে আমাদের আরও দুর্ভোগ কমে আসতো। ট্রেন বাড়াতে বলছি এবং একটা ট্রেন অতিরিক্ত বাড়ানো যায়, কারণ কথা বলছি ব্রাহ্মণবাড়িয়া যাতায়াত সহজ করার জন্য। যাত্রী তো ভোগান্তিতে আছে এবং অসংখ্য মানুষের ফ্লাইট মিস হচ্ছে, সাধারণ যাত্রী হসপিটালে যেতে পারছে না। কুমিল্লা ব্রাহ্মণবাড়িয়ার মানুষ ঢাকা যেতে হলে প্রচন্ড ভোগান্তির শিকার হচ্ছে। ট্রেন বাড়ানোর প্রয়োজনীয়তার কথা বলছেন রেলওয়ে সংশ্লিষ্টরা, তবে জেলা প্রশাসক বলছেন এ ব্যাপারে মন্ত্রণালয়ে চিঠি দেওয়া হয়েছে। ট্রেন বাড়ানো তো যাত্রী আসন বাড়ানো তো আমার ব্যাপার না, এটা রেল কর্তৃপক্ষের ব্যাপার। একটা যেটা আছে সেটা একেবারে অপ্রতুল। যদি আরেকটা কমিউটার ট্রেন যদি এখান থেকে দেওয়া যেত তাহলে আমার মনে হয় যে আমাদের সমস্যা কিছুটা সমাধান হতো। ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশন হয়ে প্রতিদিন গড়ে 24 জোড়া আন্তনগর ট্রেন চলাচল করে, এর মধ্যে 12 জোড়া এই স্টেশনে যাত্রা বিরতি করছে। উজ্জ্বল চক্রবর্তী, সময় সংবাদ, ব্রাহ্মণবাড়িয়া। EDF Aluminum, redefine possibilities. আকাশপথে খুলছে নতুন দুয়ার। আগামী অক্টোবরে কক্সবাজার বিমানবন্দর থেকে চালু হচ্ছে আন্তর্জাতিক ফ্লাইট। ইতোমধ্যে শেষ হয়েছে দেশের সবচেয়ে দীর্ঘ রানওয়ের কাজ। এগিয়ে চলছে আন্তর্জাতিক মানের টার্মিনাল ভবনের নির্মাণও। টিকিটের মূল্য যাত্রীদের নাগালের মধ্যে থাকবে বলে জানান বিমান উপদেষ্টা। মোহাম্মদ ফরাজের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন সুজাউদ্দিন রুবেল। বাংলাদেশের পর্যটন নগরী কক্সবাজার, আর সেই সমুদ্র শহরেই এবার আকাশপথে খুলছে আন্তর্জাতিক সংযোগের নতুন দুয়ার। সম্প্রসারিত হয়েছে কক্সবাজার বিমানবন্দরের রানওয়ে। দৈর্ঘ্য এখন 10,700 ফুট, যা দেশের সবচেয়ে দীর্ঘ রানওয়ে। এর ফলে বড় আকারে আন্তর্জাতিক ফ্লাইটও এখন থেকে অবতরণ করতে পারবে এই বন্দরে। বিমানবন্দরকে আন্তর্জাতিক মানের রূপ দিতে দ্রুত গতিতে চলছে আধুনিক যাত্রী টার্মিনাল ভবনের নির্মাণ। 81% কাজ ইতোমধ্যে সম্পূর্ণ, বাকি অংশ শেষ করতে কাজ চলছে দিনরাত। প্রথম তো সবসময় একটা দিয়েই শুরু হয় এবং এটা আস্তে আস্তে প্রোপেল করবে। আমরা হয়তো বা খুব ইন্টারেস্টিং প্রাইসে আপনাদেরকে টিকিট দেওয়ার চেষ্টা করব। আন্তর্জাতিক মান বজায় রাখতে সর্বোচ্চ প্রস্তুতি নিচ্ছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ। নিরাপত্তার দায়িত্ব যেটা আছে এটা এখনো প্রক্রিয়াধীন, এটা আপনি গ্র্যান্টেড নিতে পারেন। নিরাপত্তার জন্য যা যা করা দরকার সরকার সবকিছু করছে। আন্তর্জাতিক ফ্লাইট চালু হলে বদলে যাবে কক্সবাজারের অর্থনৈতিক অবস্থা, আশা উদ্যোক্তা ও পর্যটন ব্যবসায়ীদের। আন্তর্জাতিক ফ্লাইট যদি চলাচল করে, আমরা যারা এয়ারপোর্টে ব্যবসায়ী রয়েছি সকলেই আমরা উপকৃত হব। ট্রানজিট ফ্লাইটগুলো কক্সবাজার হয়ে যাবে বিদেশে, ওইখানে রিফিলিংয়ের একটা বড় খাত আছে, ওইখান থেকে একটা ভালো ধরনের ফরেন কারেন্সি প্লাস আমাদের রেভিনিউ জেনারেট হবে। অন্যদিকে যেটা আমি বলি, কক্সবাজার আপনি দেখেন ম্যাক্সিমাম যারা মধ্যপ্রাচ্যে যারা
থাকে, এদের জন্য একটা বড় একটা সুযোগ। কক্সবাজার শুধু পর্যটন নয়, হয়ে উঠতে যাচ্ছে দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির অন্যতম কেন্দ্র। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ। 6টি মাদার ভেসেল কেনার পরিকল্পনা বাংলাদেশ শিপিং কর্পোরেশনের। ব্যয় হবে ৩,৫০০ কোটি টাকা। চলতি বছরে যুক্ত হচ্ছে ৯৫০ কোটি টাকার নিজস্ব অর্থায়নে 2টি বাল্ক ক্যারিয়ার। তবে ব্যাপক চাহিদা থাকা সত্ত্বেও কন্টেইনারবাহী জাহাজ না কিনে G2G চুক্তিতে 2026 সালে চীন থেকে কেনা হবে আরও 2টি বাল্ক ক্যারিয়ার ও 2টি অয়েল ট্যাঙ্কার। শাখা ত্রিপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। চীনের জিংজিয়াং প্রদেশের বিখ্যাত জাহাজ নির্মাতা প্রতিষ্ঠান নানায়াংয়ে তৈরি হচ্ছে বাংলাদেশ শিপিং কর্পোরেশনের জন্য 2টি বাল্ক ক্যারিয়ার। 935 কোটি টাকা মূল্যের জাহাজ দুটি চলতি বছরে যুক্ত হচ্ছে বিএসসির বহরে। নিজস্ব অর্থায়নে কেনা প্রতিটি জাহাজ 65,000 মেট্রিক টন পণ্য বহনে সক্ষম। আগামী বছর ঋণ চুক্তির আওতায় G2Gর মাধ্যমে কেনা হবে আরও 2টি অয়েল ট্যাঙ্কার ও বাল্ক ক্যারিয়ার। 4 আর 2 6 আর 5 11টা জাহাজ যদি প্রফিট মার্জিন আমাদের বর্তমান ধারায় থাকে, আশা করছি যে আমাদের নেট প্রফিট 1000 কোটি বা 1000 কোটি টাকার কাছাকাছি চলে যাবে। স্বাধীনতা পরবর্তী 38টি জাহাজ নিয়ে যাত্রা শুরু করা রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান বাংলাদেশ শিপিং কর্পোরেশনের বহরে বর্তমানে জাহাজ রয়েছে মাত্র 5টি। সবশেষ অয়েল ট্যাঙ্কার বাংলার জ্যোতি ও বাংলার সৌরভ আগুনে ক্ষতিগ্রস্ত হওয়ার পর স্ক্র্যাপ হিসেবে বিক্রি হয়ে গেছে। চট্টগ্রাম বন্দরে প্রতি বছর পণ্য নিয়ে আসা 4000-এর বেশি জাহাজের মধ্যে কন্টেনারবাহী জাহাজের সংখ্যা তুলনামূলক বেশি। আর বাংলাদেশের মালিকানাধীন 101টি জাহাজের মধ্যে কন্টেনারবাহী জাহাজ রয়েছে মাত্র 8টি। আন্তর্জাতিক মেরিটাইম নীতি অনুযায়ী যে কোনো দেশের সমুদ্র পরিবহন বাণিজ্যের জন্য অন্তত 50% সক্ষমতার প্রয়োজন। আইন অনুযায়ী নতুন জাহাজগুলোতে নিয়োগ পাওয়া নাবিকসহ সব কর্মকর্তা কর্মচারী হবে বাংলাদেশের নাগরিক। বিএসসি যদি কন্টেনারও ক্রয় করে তাহলে এই লাইনে আমাদের সক্ষমতা বৃদ্ধি পাবে এবং কন্টেইনার ফ্লিট বৃদ্ধির একটা সম্ভাবনা আছে। সেক্ষেত্রে আমাদের একটা সুযোগ তৈরি হতে পারে। সুরক্ষা দেওয়ার পাশাপাশি বন্দরে অগ্রাধিকার ভিত্তিতে বার্থিং সুবিধা দিতে বাংলাদেশি পতাকাবাহী জাহাজগুলোর জন্য স্বতন্ত্র আইন রয়েছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের। তবে বিএসসির কেনা জাহাজগুলো চার্টার হিসেবে পৃথিবীর অন্যান্য বন্দরগুলোকে কেন্দ্র করে পণ্য পরিবহন করলেও চট্টগ্রাম বন্দরে নোঙ্গর করে না বললেই চলে। চট্টগ্রাম বন্দরে যদি কোনো জাহাজ এডিশনালি এই মানে আমাদের কোনো রাউটে এটা কাজ করে, সেই ক্ষেত্রে চট্টগ্রাম বন্দরের জন্য এটা ভালো সংবাদ হবে যে হয়তো বা কোনো একটা রুটে আমাদের বেশি আমদানি রপ্তানির পরিবহনের সুবিধা হবে। সবশেষ 2018 সালে বাল্ক পণ্যবাহী জাহাজ বাংলার জয়যাত্রা, বাংলার অর্জন ও 2019 সালে অয়েল ট্যাঙ্কার বাংলার অগ্রগতি, বাংলার অগ্রযাত্রা এবং অগ্রদূত কেনা হয়েছিল। এতে খরচ হয়েছিল 1843 কোটি টাকা। তবে নতুন 6টি জাহাজ বহরে যুক্ত হলে বিএসসির বছরে বাড়তি আয় হবে অন্তত 1000 কোটি টাকা। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। চলতি বছরের জুনে শেষ হওয়ার কথা ছিল চাঁদপুর লঞ্চ টার্মিনালের নির্মাণ কাজ, কিন্তু হয়েছে মাত্র 30% কাজ। রাজনৈতিক পট পরিবর্তনে 100 কোটি টাকার কাজ অসমাপ্ত রেখেই লাপাত্তা ঠিকাদার। টার্মিনাল না থাকায় ভোগান্তির শিকার হচ্ছেন যাত্রী সহ সংশ্লিষ্টরা। তবে নতুন করে ঠিকাদার নিয়োগ দিয়ে দ্রুত কাজ শেষ করার আশ্বাস কর্তৃপক্ষের। নাইমুল ইসলাম নীরবের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন ফারুক আহমদ। দেশের অন্যতম নদীবন্দর চাঁদপুর বন্দরের সঙ্গে রাজধানী ঢাকা, নারায়ণগঞ্জ সহ দেশের বিভিন্ন স্থানের নৌপথ রয়েছে। দিনরাত চলে অসংখ্য যাত্রীবাহী লঞ্চ। 2001 সালে নদীগর্ভে বিলীন হওয়ার পর নির্মাণ হয়নি স্থায়ী লঞ্চ টার্মিনাল। তবে 2022 সালে নতুন টার্মিনাল নির্মাণের উদ্যোগ নেওয়া হয়। কাজ শুরুর 2 বছর পরই চালু হওয়ার কথা ছিল 3 তলা বিশিষ্ট আধুনিক লঞ্চ টার্মিনাল, যেখানে থাকবে যাত্রী সেবার সব ধরনের সুবিধা। কিন্তু সরকার পরিবর্তনে গা ঢাকা দেয় ঠিকাদার। এতে নির্ধারিত মেয়াদে কাজ শেষ না হওয়ায় চরম দুর্ভোগে যাত্রী সহ সংশ্লিষ্টরা। ভোগান্তিতে আমরা আসলে এটা সবাই দেখতেছে, কিন্তু আসলে উদ্যোগ সঠিকভাবে নামা যাচ্ছে না। এই সমস্যাগুলো ফিল করতেছে যারা বাচ্চা নিয়ে আসে, স্পেশালি নারীরা, তাদের ক্ষেত্রে বেশি সমস্যা হচ্ছে। একদিন এক জায়গায় বিরক্ত হয়, যাত্রীর হয়রানি হয়, কষ্ট হয়। 30% কাজও হয় নাই, আরো 70% কাজ বাকি আছে। পর্যটক আমাদের চাঁদপুরে
প্রবেশ করতেছে এই টার্মিনাল ঘিরে। এই জন্য টার্মিনালে দ্রুত হচ্ছে কার্য নির্মাণ শেষ করা দরকার। এই টার্মিনাল নির্মাণ করতে অর্থায়ন করেছে বিশ্ব ব্যাংক। কাজ বন্ধ থাকায় বেকায়দায় পড়েছে BIWTA। তবে ঠিকাদারি ঝামেলা মিটিয়ে আবারও নতুন করে কাজ শুরু করার চেষ্টা চলছে বলে জানায় সংশ্লিষ্ট কর্মকর্তারা। এত দীর্ঘমেয়াদী তো প্রকল্প থাকে না, বিশ্ব ব্যাংকেরও চাপ আছে। সব সার্বিক দিক বিবেচনা করে আমার মনে হয় এই জুনের মধ্যে কাজ কমপ্লিট করতে হবেই। নৌ পরিবহন মন্ত্রণালয়ের সাথে কথা বলেছি যে এটা অলরেডি অবগত করিয়েছি আমাদেরকে যে কাজটা আসলে স্লো আছে এবং প্রায় বন্ধ আছে আর কি। তারা জানিয়েছে তারা এটা ব্যবস্থা নিচ্ছেন খুব দ্রুত সময়ের মধ্যে, যাতে আবার এই নির্মাণ কাজটা শুরু করা যায়। প্রথমে 67 কোটি, এরপর ব্যয় বাড়িয়ে লঞ্চ টার্মিনাল নির্মাণে ব্যয় ধরা হয়েছে 105 কোটি টাকা। ফারুক আহমদ, সময় সংবাদ, চাঁদপুর। অভিযোগে 90 রোহিঙ্গা সহ 122 জেলেকে আটক করেছে কোস্ট গার্ড। শুক্রবার সকাল থেকে দুপুর পর্যন্ত টেকনাফের নাফ নদীর মোহনা থেকে জালিয়াপাড়া পর্যন্ত অভিযান চালিয়ে তাদের আটক করা হয় আর জব্দ করা হয় 19টি ট্রলার। কোস্ট গার্ড জানায় নিষেধাজ্ঞা থাকলেও সম্প্রতি জলসীমা অতিক্রম করে মাছ ধরার প্রবণতা বেড়েছে। এতে আরাকান আর্মি প্রায় প্রতিদিনই ট্রলার সহ জেলেদের অপহরণ করছে। প্রবাসীদের পাঠানো রেমিটেন্সে বদলে যাচ্ছে ফেনী জেলার চিত্র। গড়ে উঠছে শত শত অট্টালিকা, কিন্তু যাদের হাতে গড়ে উঠছে স্বপ্নের বাড়ি তারা নিজেরাই থাকছে অনিরাপদ। প্রতিনিয়ত দুর্ঘটনায় নির্মাণ শ্রমিকদের হতাহতের ঘটনা ঘটলেও প্রতিকারে নেই কোনো উদ্যোগ। তবে নানা সীমাবদ্ধতার অজুহাত সংশ্লিষ্টদের। মীর হোসেন রাসেলের ক্যামেরায় আতিয়া সজলের রিপোর্ট। রেমিটেন্স প্রবাহে পাল্টে যাচ্ছে প্রবাসী অধ্যুষিত ফেনী জেলার চিত্র। উৎপাদনমুখী সম্ভাবনাময় নিরাপদ বিনিয়োগের খাত সৃষ্টি না হওয়ায় ভূমি আর আবাসনেই ঝুঁকছেন এই জনপদের মানুষ। যাদের শ্রম, ঘাম এবং হাতের সুনিপুণ কারুকাজে এ সকল ভবন নির্মিত হচ্ছে, সে সকল নির্মাণ শ্রমিকদের কাজের নিরাপত্তা কতটুকু, সেই বিষয়টা নিয়ে আদৌ সংশ্লিষ্টরা কতটুকু ভাবছে। কিন্তু যাদের হাতে গড়ে উঠছে স্বপ্নের আবাসন, তারা নিজেরাই থাকছেন অনিরাপদ। নির্মাণ শ্রমিকরা কাজ করছেন অত্যন্ত ঝুঁকিপূর্ণ অবস্থায়। কর্মক্ষেত্রে তাদের নেই পর্যাপ্ত নিরাপত্তা গিয়ার, নেই প্রশিক্ষণ। এতে প্রায় দুর্ঘটনায় হতাহত হচ্ছেন অনেকেই, অথচ এসব নিয়ে নেই কারো কোনো মাথা ব্যথা। যদি ঠিকাদার এবং কি মালিকে যদি আমার করে সেফটি দেয়, অবশ্যই আমরা সেফটি ব্যবহার করতে বাধ্য। জীবনটা শেষ বিদেশে যেখানে একটি পেরেকও নিরাপত্তা ছাড়া ঠোকা হয় না, সেখানে এই জনপদের নির্মাণ কাজে ঝুঁকি যেন স্বাভাবিক নিয়ম। 14-15 বছর কাজ করি, কোনোদিন এগুলি পাইনি। আমাকে কোনো সেফটি বেল এগুলি কিছু নাই। নিরাপত্তার বিষয়টি তদারকি ও তা বাস্তবায়নে গুরুত্ব দেওয়া প্রয়োজন বলে স্বীকার করলেও নানা সীমাবদ্ধতার অজুহাত সংশ্লিষ্টদের। বর্তমানে আমাদের যেহেতু বিগত 2 মাস আমরা সভা করতে পারিনি, নতুন করে কমিটি পুনর্গঠন করে সরকার পরিপত্র জারি করেছে। প্ল্যানগুলি আমরা অ্যাপ্রুভ অথবা রিজেক্ট করার প্রক্রিয়াতে যাব। আইনের কোনো লঙ্ঘনের কারণে যদি কোনো দুর্ঘটনায় কোনো শ্রমিকের প্রাণহানি ঘটে থাকে, তাহলে সেই ক্ষেত্রে দায়ী ব্যক্তি 4 বছর পর্যন্ত কারাদণ্ড অথবা 1 লক্ষ টাকা পর্যন্ত অর্থদণ্ড অথবা উভয় দণ্ডে দণ্ডনীয় হবেন। ফেনী পৌরসভায় 26,000-এর বেশি হোল্ডিং ট্যাক্স প্রদানকারী রয়েছেন, যাদের মধ্যে প্রায় 10,000-ই বহুতল ভবন। আতিয়ার সজল, সময় সংবাদ, ফেনী। প্রক্রিয়াজাত খাদ্যপণ্য রফতানিতে ভারতীয় নিষেধাজ্ঞার মাশুল গুনছেন ব্যবসায়ীরা। তাদের দাবি, বছর ব্যবধানে 7 রাজ্য সহ দেশটির বাজারে প্রক্রিয়াজাত খাদ্যপণ্যের রফতানি কমেছে 70% পর্যন্ত। ইপিবি বলছে শুধু ভারতে নয়, গেল অর্থবছরে বিশ্ববাজারে এ খাতের রফতানি কমেছে 14%। ক্রমবর্ধমান আন্তর্জাতিক বাজারে বাংলাদেশি পণ্যের হিস্সা বাড়াতে তাই রাজনৈতিক স্থিতিশীলতা নিশ্চিতের তাগিদ বিশেষজ্ঞদের। MSRFN-এর রিপোর্ট। আটা থেকে তৈরি নুডলস কিংবা আলুর চিপস, ফলের জুস, জ্যাম, জেলি অথবা চালের গুঁড়া থেকে তৈরি নানা পদের মুখরোচক খাবার, এসব পণ্য তৈরিতে যেমন শিল্প খাতে বাড়ছে কর্মসংস্থান, তেমনি বাড়ছে প্রান্তিক মানুষের আয়ের সুযোগ। এরই মধ্যে বাংলাদেশে প্রক্রিয়াজাত খাদ্যপণ্যের অভ্যন্তরীণ বাজার ছাড়িয়েছে $800 কোটি। স্থানীয় চাহিদা মেটানোর পাশাপাশি যাচ্ছে বিশ্ববাজারেও। মার্কিন বৈদেশিক কৃষি বিভাগ এমন তথ্য দিলেও হতাশার খবর দিচ্ছে রপ্তানি উন্নয়ন ব্যুরো ইপিবি। সংস্থাটির পরিসংখ্যান, গেল নভেম্বর থেকে মন্দার কবলে পড়েছে প্রক্রিয়াজাত শুকনো খাবারের রপ্তানি আয়। অর্থ বছর শেষে কমেছে 14%-এর বেশি। আর চলতি বছরের জানুয়ারি থেকে কমছে মশলা জাতীয় পণ্যের রপ্তানি আয়। নেতিবাচক প্রবৃদ্ধি নিয়েই শেষ করেছে অর্থ বছর। মন্দা কাটেনি চলতি অর্থ বছরের শুরুতেও। গভর্নমেন্ট নতুনভাবে কিন্তু কিছু প্রোডাক্টের ডিউটি স্ট্রাকচার রিভিউ করেছে। রপ্তানিকারকরা বলছেন, দেশে উৎপাদিত প্রক্রিয়াজাত শুকনো
শুকনো খাদ্যপণ্যের বড় বাজার আসাম, মণিপুর, ত্রিপুরা সহ বাংলাদেশ ঘেঁষা ভারতের 7 রাজ্য। গেল 17 মে থেকে ভোমরা ছাড়া অন্য স্থলবন্দর দিয়ে প্রক্রিয়াজাত খাদ্য রপ্তানিতে ভারতীয় নিষেধাজ্ঞা থাকায় বিশ্ববাজারে হোঁচট খেয়েছেন তারা। পোর্টগুলো যেগুলো আমরা ব্যবহার করে রপ্তানি করতাম, যেটা আমাদের কান্ট্রি থেকে ইজি অ্যাক্সেস ছিল, মেইনল্যান্ড ইন্ডিয়া থেকে চ্যালেঞ্জিং ছিল, বাট এখন ওই রপ্তানিটা আর হচ্ছে না। ফলে ইন্ডিয়াতে আমাদের এক্সপোর্ট ভলিউমটা কিন্তু 70% ড্রপ করে 30% লেভেলে চলে আসে। বহুমুখী পণ্যের রপ্তানি বাজার সম্প্রসারণে কূটনৈতিক তৎপরতা জোরদারের পাশাপাশি রাজনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করার পরামর্শ অর্থনীতিবিদদের। একটি গণতান্ত্রিক উত্তরণ হলে, নির্বাচিত সরকার আসলে, তখন হয়তো ধীরে ধীরে আলোচনা শুরু হলে এই উভয় দেশের ভিতরে স্থলবন্দর কেন্দ্রিক বাণিজ্য আস্তে আস্তে করে হলেও হয়তো সহজতর হতে পারে। তার আগ পর্যন্ত হয়তো উভয় দেশের ভিতরে স্থলবন্দর কেন্দ্রিক যে পণ্য চলাচল, এটা তুলনামূলকভাবে কিছুটা কম হবে, এটা ধরে নেওয়া যায়। বৈচিত্র্যময় পণ্য সম্ভার তৈরির পাশাপাশি একক দেশ নির্ভর রপ্তানি বাজার থেকে বের হয়ে আসারও তাগিদ তাদের। MS আরিফিন, সময় সংবাদ, ঢাকা। ভোরের সময় এ ছিল আমার কাছে। পরবর্তী সংবাদগুলো জানাতে সঙ্গে থাকবেন সহকর্মী গোলাম রাব্বি। আইরিন, আপনাকে ধন্যবাদ। পরবর্তী সংবাদ নিয়ে সঙ্গে থাকবো আমি গোলাম রাব্বি। সংবাদগুলো নিয়ে ফিরছি কিছুক্ষণ পর। দেখছেন ভোরের সময়, সঙ্গেই থাকুন। ব্যবসার চেয়ে পরিশোধের চাপ বাড়ছে। চলতি অর্থবছরের প্রথম মাস জুলাইয়ে বৈদেশিক ঋণ পরিশোধে ব্যয় বেড়েছে 16%। সুদ আর আসল মিলিয়ে মোট ব্যয়ের পরিমাণ দাঁড়িয়েছে 44 কোটি 66 লাখ ডলারে। বিপরীতে প্রতিশ্রুত বিদেশি ঋণের অর্থছাড় কমেছে প্রায় 43%। যদিও গেল বছরের একই সময়ের তুলনায় ঋণ দেওয়ার প্রতিশ্রুতি 408%। উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে বিদেশি ঋণ নির্ভর প্রকল্পগুলোতে অর্থছাড় কমে গেলেও বাড়ছে আগের নেয়া ঋণ পরিশোধের চাপ। অর্থনৈতিক সম্পর্ক বিভাগ ERDর হালনাগাদ প্রতিবেদনের তথ্য, গেল জুলাইয়ে বৈদেশিক ঋণ পরিশোধ বাবদ ব্যয় হয়েছে 44 কোটি 46 লাখ ডলার। এর মধ্যে আসল 32 কোটি 77 লাখ ডলার আর 11 কোটি 90 লাখ ডলার ব্যয় হয়েছে সুদ পরিশোধে। মোট হিসাবে আগের অর্থ বছরের তুলনায় বিদেশি ঋণ পরিশোধে ব্যয় বেড়েছে 16%। জুলাইয়ে বিদেশি ঋণ পরিশোধে ব্যয় বাড়লেও কমেছে অর্থছাড়ের পরিমাণ। এ সময় বিদেশি ঋণ ছাড় হয়েছে 20 কোটি 27 লাখ ডলার, যা গেল বছরের তুলনায় 43% কম। ঋণ ছাড় কমলেও বড় ব্যবধানে বেড়েছে বাংলাদেশকে দেয়া ঋণ ও অনুদান প্রতিশ্রুতি। জুলাইয়ে বিদেশি ঋণ ও অনুদান মিলে প্রতিশ্রুতি মিলেছে 8 কোটি 34 লাখ ডলারের, যা গত অর্থ বছরের প্রথম মাসে ছিল 1 কোটি 64 লাখ ডলার। ERDর তথ্য, গেল বছরের মতোই চলতি অর্থ বছরের জুলাই মাসেও খাদ্য সহায়তা বাবদ মেলেনি কোনো অর্থছাড় কিংবা ঋণ ও অনুদান প্রতিশ্রুতি। MS আরিফিন, সময় সংবাদ, ঢাকা। আবারও বিনিয়োগ মুখর ঢাকার পুঁজিবাজার। গেল সপ্তাহে এক বছরের রেকর্ড সর্বোচ্চ লেনদেন হয়েছে ডিএসসিতে। দৈনিক লেনদেন ছাড়িয়েছে 1200 কোটি টাকা। 10,174 কোটি টাকা বেড়েছে বাজার মূলধন। বিনিয়োগকারীদের আস্থা ফেরায় কমেছে শেয়ার শূন্য বিও অ্যাকাউন্ট। আবারও বিনিয়োগ মুখর ঢাকার পুঁজিবাজার। গেল সপ্তাহের দৈনিক লেনদেন ভেঙেছে এক বছরের রেকর্ড। হিসেব বলছে গেল সপ্তাহের সর্বোচ্চ 1247 কোটি 68 লাখ টাকা লেনদেন হয়েছে তৃতীয় কার্যদিবসে, যা 2024 সালের 14 আগস্টের পর সর্বোচ্চ। প্রথম কার্যদিবসে লেনদেন হয়েছে 1200 কোটি 26 লাখ। বাকি দুই কার্যদিবসে 1100 কোটির ঘর ছাড়ায় দৈনিক লেনদেন। কেবল চতুর্থ কার্যদিবসে লেনদেন নামে 1000 কোটির নিচে। টানা 2 সপ্তাহ কমার পর গেল সপ্তাহে বাজার মূলধন বেড়েছে 10,174 কোটি 75 লাখ টাকা। 3 সূচকই দেখিয়েছে আশার আলো। প্রায় 143 পয়েন্ট বৃদ্ধি পেয়ে প্রধান সূচক দাঁড়িয়েছে 5,517.95 পয়েন্টে। খাতভিত্তিক লেনদেনে দেখা যায় 21 খাতের মধ্যে কমেছে কেবল 5টি খাতের দৈনিক গড় লেনদেন। দাম বৃদ্ধির তালিকায় শীর্ষ 5 কোম্পানির মধ্যে 4টি বি ক্যাটাগরির এবং 1টি রয়েছে জেড ক্যাটাগরির। আর দাম কমতির তালিকায় শীর্ষ 5 কোম্পানির প্রত্যেকটি জেড ক্যাটাগরির। দৈনিক গড় লেনদেন বাড়ায় ফিরেছে বিনিয়োগকারীদের আস্থা, তাই কমেছে শেয়ার শূন্য বিও অ্যাকাউন্টের সংখ্যাও। শেয়ার বাজারে হিসাব রক্ষাকারী সরকারি প্রতিষ্ঠান CDBL এর তথ্য, সপ্তাহ ব্যবধানে শেয়ার শূন্য বিও অ্যাকাউন্টের সংখ্যা কমেছে 542টি। জিনাতারা জশোয়া, সময় সংবাদ, ঢাকা। খাগড়াছড়িতে জনবল সংকটে ব্যাহত হচ্ছে মিনি মৎস্য বীজ উৎপাদন খামারের কার্যক্রম। হ্যাচারি স্থাপন হলেও মুখ থুবড়ে পড়ছে রেণু ও পোনা উৎপাদনের কাজ। এই অবস্থায় মাছ চাষ নিয়ে শঙ্কায় পড়েছেন মৎস্য চাষিরা। দ্রুত সময়ের মধ্যে জনবল নিয়োগের আশ্বাস জেলা মৎস্য কর্মকর্তার। জিতেন বড়ুয়ার পাঠানো তথ্য ছবি নিয়ে দেখব রিপোর্ট।
মৎস্য উৎস সৃষ্টি ও উৎপাদন বৃদ্ধি, আমিষের যোগান ও পাহাড়ি জীবনযাত্রার মান বৃদ্ধির লক্ষ্যে খাগড়াছড়িতে মিনি মৎস্য বীজ উৎপাদন খামার স্থাপন করা হয়। পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে মৎস্য চাষ উন্নয়ন ও সম্প্রসারণ প্রকল্পের আওতায় 2012 সালে শুরু হয় হ্যাচারি স্থাপনের কাজ। 12 কোটি টাকা ব্যয়ে নির্মিত হ্যাচারির নির্মাণ কাজ শেষ হয় 2017 সালে। তবে হ্যাচারি স্থাপনের 8 বছর পার হলেও স্থায়ী জনবল নিয়োগ দেয়নি মৎস্য অধিদপ্তর। অস্থায়ী শ্রমিক দিয়ে চলছে হ্যাচারির রেণু ও পোনা উৎপাদন কাজ। মৎস্য চাষীদের অভিযোগ, স্থায়ী জনবল নিয়োগ না হওয়ায় ব্যাহত হচ্ছে উৎপাদন কার্যক্রম। খাগড়াছড়ির যে চাহিদা, ওই চাহিদা মানে আমার মনে হয় ম্যাক্সিমাম ওনারা পূরণ করতে পারছে না। তাহলে এটা সম্প্রসারিত হলে ভালো হবে। রাত্রে ডিউটিতে নাইট গার্ড কেউ নাই, এখানে কষ্ট বেশি হয়। মাছ ধরা, রেণু ও পোনা উৎপাদনে হ্যাচারিতে দীর্ঘদিন ধরে অস্থায়ী ভিত্তিতে কাজ করছে 6 শ্রমিক। স্থায়ী পদে নিয়োগ দেওয়ার দাবি করছেন তারা। রাত্রে পাহারা দেওয়া, দুপুরে পুকুর সাফ করা। প্রতি বছর খামারের উৎপাদন লক্ষ্যমাত্রা নির্ধারিত হয়, সেই লক্ষ্যমাত্রা শূন্য জনবল দিয়ে বাইরের থেকে দৈনিক শ্রমিক মজুরি দিয়ে আমি এই কার্যক্রম পরিচালনা করে আসতেছি। দ্রুত সময়ের মধ্যে জনবল নিয়োগের আশ্বাস জেলা মৎস্য কর্মকর্তার। জনবল নিয়োগের ক্ষেত্রে আমাদের একটি উদ্যোগ ছিল, পুনরায় নিয়োগ প্রক্রিয়াটি এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বরাবর লিখেছি এবং এটি প্রক্রিয়াধীন রয়েছে। খাগড়াছড়ি মিনি মৎস্য হ্যাচারি থেকে বছরে 30 লাখ রেণু ও 1 লাখ পোনা উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। সময় সংবাদ, খাগড়াছড়ি। ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে বান্দরবানে চলমান কাজু বাদাম কফি চাষ প্রকল্পে। উন্নত চারা, বীজ, সার, কীটনাশক বিতরণ, বাগান তৈরি ও প্রশিক্ষণের জন্য বিপুল অর্থ বরাদ্দের দাবি করা হলেও মাঠ পর্যায়ে নেই কফি কাজু বাগানের অস্তিত্ব। অব্যবস্থাপনার কথা স্বীকার করলেও কোনো দুর্নীতি হয়নি বলে দাবি প্রকল্প পরিচালকের। সোহেল কান্তি নাথের ক্যামেরায় এনে জাকিরের রিপোর্ট। বাগানে বাগানে ঝুলছে কফি ও কাজু বাদামের সাইনবোর্ড, তবে নেই গাছের অস্তিত্ব। বান্দরবান জেলার রুমা, থানচি, রোয়াংছড়ি সহ বিভিন্ন এলাকার বাগান ঘুরে দেখা গেছে একই চিত্র। 2022 সালে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের অর্থায়নে বান্দরবানে নেওয়া হয় পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে কফি ও কাজু বাদাম চাষের মাধ্যমে দারিদ্রতা হ্রাসকরণ প্রকল্প। প্রকল্পের আওতায় বাগান তৈরি, উন্নত চারা, সার ও কীটনাশক বিতরণ, কৃষকদের প্রশিক্ষণ, কৃষিজ উপকরণ সরবরাহ সহ বিভিন্ন কর্মসূচি বাস্তবায়নের কথা থাকলেও বাস্তবে দেখা যায়নি কিছু। অভিযোগ উঠেছে কৃষকদের জন্য বরাদ্দ 92টি পানির ট্যাঙ্কের মধ্যে দেয়া হয়েছে মাত্র 12টি। পাশাপাশি বাগান পরিচর্যায় দক্ষতা বৃদ্ধির জন্য অভ্যন্তরীণ ভ্রমণের কথা থাকলেও কৃষকরা জানে না কিছু। এতে সঠিক পরিচর্যা ও প্রয়োজনীয় সামগ্রীর অভাবে মেয়াদ শেষ হওয়ার আগেই অস্তিত্বহীন হয়ে পড়েছে কফি কাজু বাদাম প্রকল্প। কাজু বাদাম দিচ্ছে আর কিচ্ছু দেওয়া হয় না, আর ট্যাঙ্কিও দেওয়া হয় না। আমাদের উন্নত প্রকল্প তো কিছু হয় না। আমাদের সার নাকি দিছে, এটাও সঠিক মতো হয় না। আমাদেরকে মাথা পিছু কত টাকা পাবে ওটা বাগে ওরা খেয়ে ফেলছে। অব্যবস্থাপনার কথা স্বীকার করলেও প্রকল্পের কাজে কোনো অনিয়ম দুর্নীতি হয়নি বলে দাবি প্রকল্প পরিচালকের। কমিটি করে কৃষিজ উপকরণগুলো দিয়ে আসছি, সেখানে আমাদের অফিসার ছিলেন, মাঠ কর্মী ছিলেন এবং অন্যান্য ব্যক্তিও ছিলেন। পায় নাই বলে এমন কোনো আমার জানা নেই। উন্নয়ন বোর্ডের তথ্য মতে জেলায় প্রায় 666টি কফি কাজু বাগানের জন্য বরাদ্দ দেওয়া হয় 15 কোটি 83 লাখ টাকা। চলতি বছরের জুন মাসে শেষ হয় প্রকল্পের কার্যক্রম। এন.এ. জাকির, সময়। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পরিবার নিয়ে আপত্তিকর মন্তব্যের জেরে বিহারের সংঘাতে জড়িয়েছে কংগ্রেস ও বিজেপির সমর্থকরা। এই ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন। রাহুল গান্ধী সহ কংগ্রেসকে নিঃশর্ত ক্ষমা চাইতে বলেছে গেরুয়া শিবির। রাজ্যটিতে বিধানসভা নির্বাচন সামনে রেখে ভোটার অধিকার যাত্রা কর্মসূচি শুরু করেছে কংগ্রেস। শুক্রবার সকাল থেকে উত্তেজনা ছড়িয়ে পড়ে বিহারের পাটনায়, যা পরবর্তীতে রূপ নেয় সংঘাতে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও তার পরিবারের সদস্যদের নিয়ে আপত্তিকর মন্তব্যের জেরে এদিন রাজ্যটিতে বিক্ষোভ কর্মসূচির ডাক দেয় ক্ষমতাসীন বিজেপি। পাল্টা অবস্থান নেয় কংগ্রেসের সমর্থকরাও। সংঘাতে কয়েকজন আহত হয়েছে বলে জানা গেছে।
বিধানসভা নির্বাচন সামনে রেখে রাহুল গান্ধীর নেতৃত্বে বিহারে ভোটার অধিকার যাত্রা কর্মসূচি শুরু করেছে কংগ্রেস। বৃহস্পতিবার একটি সমাবেশ থেকে নরেন্দ্র মোদীর পরিবারকে নিশানা করে কুরুচিপূর্ণ স্লোগান দেয় কংগ্রেস সমর্থকরা বলে দাবি করে রাজ্য বিজেপির সমর্থকরা। যা নিয়ে দেশ জুড়ে শুরু হয় উত্তাপ। তীব্র সমালোচনা করেছে বিজেপির শীর্ষ নেতৃত্ব। এ ঘটনায় কংগ্রেস নেতা রাহুল গান্ধীকে ক্ষমা চাইতে বলেছে দলটি। এর আগে এক সমাবেশে দেয় বক্তব্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ক্ষমতাসীন বিজেপি ও নির্বাচন কমিশন একজোট হয়ে ভারতে ভোট চুরি করছে বলে অভিযোগ করেন রাহুল গান্ধী। আগামী নভেম্বরে বিহারের বিধানসভা নির্বাচনে বিজেপিকে ভোট চুরি করতে দেওয়া হবে না বলেও মন্তব্য করেন তিনি। কংগ্রেসের ভোটার অধিকার যাত্রা গণমাধ্যমে প্রচার পাচ্ছে না বলেও অভিযোগ করেন রাহুল। রাহানুল রানা, সময় সংবাদ। ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় এক বেসামরিক নাগরিক পুলিশের গাড়ির ধাক্কায় নিহত হওয়ায় ব্যাপক বিক্ষোভ ছড়িয়ে পড়েছে। শত শত মানুষ রাস্তায় নেমে পুলিশের জবাবদিহিতা দাবি করছে। এই বিক্ষোভ সরকারের জন্য বড় ধরনের পরীক্ষা হয়ে দাঁড়িয়েছে বলে মনে করছেন দেশটির বিশ্লেষকরা। শুক্রবার জাকার্তায় পুলিশের টিয়ার গ্যাস ও কড়া নিরাপত্তা ব্যবস্থার মধ্যেও সড়কে অবস্থান নেন বিক্ষোভকারীরা। এক পর্যায়ে কয়েকজন শিক্ষার্থী পুলিশের সদর দফতরে রং ছিটিয়ে দেয় এবং দেয়ালে খুনি লিখে স্লোগান লেখেন। আতশবাজিও নিক্ষেপ করা হয়। পরে শহরের বিভিন্ন সড়কে মিছিল করেন বিক্ষোভকারীরা। বিক্ষোভের সূত্রপাত বৃহস্পতিবারের ঘটনাকে ঘিরে। এদিন রাজনৈতিক ও অর্থনৈতিক সংস্কারের দাবিতে পার্লামেন্ট ভবনের সামনে বিক্ষোভ চলাকালে পুলিশ ছত্রভঙ্গ করার চেষ্টা করলে এফান কুর্নিয়াওয়ান নামে এক মোটরসাইকেল চালক পুলিশের গাড়ির ধাক্কায় নিহত হন। এ ঘটনায় শিক্ষার্থীরা এবং সাধারণ মানুষ ক্ষোভ প্রকাশ করে। অনেকে বলেন এই মৃত্যু পুলিশের বর্বরতার প্রতীক এবং এর সুষ্ঠু তদন্ত হওয়া জরুরি। এই ঘটনার জেরে প্রেসিডেন্ট প্রাবোও সুবিয়ান্ত জনগণকে শান্ত থাকার আহ্বান জানান। নিহতের পরিবারকে সমবেদনা জানানোর পাশাপাশি ঘটনা তদন্তের নির্দেশ দেন। তবে বিক্ষোভকারীরা তার বক্তব্যে আশ্বস্ত হননি। অনেক শিক্ষার্থী অভিযোগ করেন আইন শৃঙ্খলা বাহিনীর অপরাধ ক্ষমতার আড়ালে চাপা পড়ে যায়, অথচ সাধারণ নাগরিকদের কঠোরভাবে শাস্তি দেওয়া হয়। দোষ জারি হোক, অনুগ্রহ করে ব্যবস্থা নিন, কর্তৃপক্ষ হোক বা অন্য কেউ, যেন এমন না হয় যে আইনের কঠোরতা শুধু গরিবদের জন্য প্রযোজ্য, ধনীদের জন্য নয়। শুক্রবারের বিক্ষোভের জেরে জাকার্তার বেশ কয়েকটি স্কুল শিক্ষার্থীদের আগেভাগেই ছুটি দিয়ে দেয়। ব্যাংক ও ব্যবসা প্রতিষ্ঠানগুলোও কর্মীদের বাসা থেকে কাজ করার নির্দেশ দেয়। এরই মধ্যে শহরের বিভিন্ন এলাকায় সেনা মোতায়েন করা হয়েছে। আইনজীবী সংগঠন জাকার্তা লিগাল এইড ৬০০ জন আটক বিক্ষোভকারীকে মুক্তি দেওয়ার দাবি জানিয়েছে। সাদিয়া তাসনিম, সময় সংবাদ। জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের আগে ফিলিস্তিনি কর্মকর্তাদের ভিসা প্রত্যাখ্যানের ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। ট্রাম্পের এই পদক্ষেপ আবারও বিতর্কের জন্ম দিয়েছে। এদিকে হামাসের সশস্ত্র শাখা বলেছে গাজা দখলের পরিকল্পনার জন্য ইসরায়েলকে চরম মূল্য দিতে হবে। এর মধ্যেই একদিনের হামলায় গাজায় নিহত হয়েছে অন্তত ৪৮ জন, যাদের বেশিরভাগই গাজার সাধারণ বাসিন্দা। ইসরায়েলি হামলায় গাজায় নিভে যাচ্ছে একের পর এক প্রাণ। উপত্যকায় গেল ২৪ ঘন্টার ইসরায়েলি বিমান হামলা ও স্থল অভিযানে প্রাণ হারিয়েছেন প্রায় অর্ধশত ফিলিস্তিনি। স্থানীয় স্বাস্থ্য মন্ত্রণালয় জানায় নিহতদের মধ্যে নারী ও শিশুও রয়েছে। হামলায় ধ্বংস হয়েছে একাধিক আবাসিক ভবন, পাশাপাশি অভিযান চালানো হয়েছে শরণার্থী ক্যাম্প ও দক্ষিণাঞ্চলের কয়েকটি এলাকায়। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সাম্প্রতিক অবস্থানের প্রতিক্রিয়ায় হামাসের সামরিক শাখা আল কাসাম ব্রিগেড হুঁশিয়ারি দিয়েছে। তারা বলছে গাজা দখলের পরিকল্পনার জন্য ইসরায়েলকে কঠিন মূল্য দিতে হবে। বিবৃতিতে আরও বলা হয় চলমান প্রতিরোধকে দুর্বল ভেবে ভুল করলে ইসরায়েলকে বড় ধরনের ক্ষতির মুখে পড়তে হবে। জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের আগে যুক্তরাষ্ট্র ঘোষণা দিয়েছে ফিলিস্তিনি কর্মকর্তাদের কোনো ভিসা দেয়া হবে না। ওয়াশিংটন জানিয়েছে বর্তমান পরিস্থিতিতে ফিলিস্তিনের নেতৃত্বকে মঞ্চ দেওয়ার অর্থ হবে সহিংসতা ও উত্তেজনার প্রশ্রয় দেয়া। মার্কিন পররাষ্ট্র দফতরের এই সিদ্ধান্ত কূটনৈতিক মহলে তীব্র আলোচনার জন্ম দিয়েছে। সাদিয়া তাসনিম, সময় সংবাদ। ডোনাল্ড ট্রাম্পকে রাশিয়ার সম্পদ বলে অভিযোগ করেছেন পর্তুগিজ প্রেসিডেন্ট মার্সেলো রেবেলো ডি সোসা। তিনি বলেছেন ইউক্রেন সংঘাত বন্ধে মার্কিন প্রেসিডেন্ট কেবল নিরপেক্ষ মধ্যস্থতা করার ভান করেন। প্রকৃতপক্ষে তিনি মস্কোর স্বার্থ রক্ষা করেন এবং রাশিয়ার সম্পদ হিসেবেই কাজ করেন। তিনি আরও অভিযোগ করেছেন সমস্যা সমাধানে ট্রাম্প কেবল এক পক্ষের সাথেই আলোচনা করেন, যা কোনো প্রকৃত মধ্যস্থতাকারীর কাজ নয়। Todos os dias ameaças terríveis com a aplicação de sanções.
alguma sanção americana com o novo presidente. ক্যারিবীয় সাগরে মার্কিন যুদ্ধজাহাজ মোতায়েনকে কেন্দ্র করে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। ভেনেজুয়েলায় সামরিক অভিযানের কোনো আশঙ্কা নেই বলে দাবি করেছেন প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো। উপকূলীয় এলাকায় বাড়ানো হয়েছে সেনা উপস্থিতি। এদিকে লাতিন আমেরিকার মাদক চক্রের হুমকি মোকাবেলায় নৌযান ও সেনা পাঠানো হয়েছে বলে জানিয়েছে ওয়াশিংটন। ক্যারিবীয় সাগরে যুক্তরাষ্ট্রের 5টি যুদ্ধজাহাজ এবং 4000 সেনা মোতায়েনের খবর ছড়িয়ে পড়তেই রাজনৈতিক মহলে শুরু হয় জল্পনা। ট্রাম্প প্রশাসন মাদুরো সরকারের বিরুদ্ধে সরাসরি সামরিক পদক্ষেপ নিতে যাচ্ছে কিনা সেই আলোচনা ওঠে। স্থানীয় সময় শুক্রবার এএফপিকে দেয়া সাক্ষাৎকারে তা উড়িয়ে দেন প্রেসিডেন্ট মাদুরো। এদিকে ওয়াশিংটন বলছে মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবেই ক্যারিবীয় সাগরের দক্ষিণে নৌযান মোতায়েন করা হয়েছে। বার্তা সংস্থা রয়টার্স জানায়, মার্কিন কোস্টগার্ড ও নৌবাহিনীর বিভিন্ন জাহাজ দক্ষিণ ক্যারিবীয় অঞ্চলে নিয়মিত চলাচল করলেও এবার সেখানে স্বাভাবিকের চেয়ে কয়েকগুণ বেশি সামরিক উপস্থিতি দেখা যাচ্ছে। এর আগে যুক্তরাষ্ট্র অভিযোগ তুলেছিল মাদুরো সরাসরি কোকেন পাচার চক্র কার্টেল দে লস সোলেস এর সঙ্গে জড়িত। সংগঠনটিকে সন্ত্রাসী তালিকায় যুক্ত করেছে যুক্তরাষ্ট্র। এমনকি মাদক পাচারের জন্য বিচারের আওতায় আনতে মাদুরোকে ধরিয়ে দেয়া বা এ সংক্রান্ত তথ্যের জন্য অর্থ পুরস্কার ঘোষণা করে ওয়াশিংটন। অর্চিতা শেহজিন, সময় সংবাদ। দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলে রাতে অপরাধ ঠেকাতে ব্যতিক্রমী এক উদ্যোগ নেওয়া হয়েছে। শহরের সড়কে হলোগ্রাফিক পুলিশ ব্যবস্থা চালু করেছে কর্তৃপক্ষ। এর সাথে যুক্ত নজরদারি ক্যামেরা 24 ঘন্টা আশপাশের নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। স্থানীয় পুলিশ কর্মকর্তারা বলছেন, নতুন এই উদ্যোগে কমেছে অপরাধ। হলোগ্রাফিক পুলিশ এলাকার নিরাপত্তা বাড়িয়েছে বলে জানান সিউলের বাসিন্দারাও। দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলের কেন্দ্রীয় এলাকায় প্রতিদিন সন্ধ্যা 7টা থেকে রাত 10টা পর্যন্ত দেখা যায় নতুন ধরনের পুলিশ। বাস্তব কোনো সদস্য নয়, বরং এক হোলোগ্রাফিক প্রজেকশন, যা 2 মিনিট পর পর প্রদর্শিত হয় অ্যাক্রিলিক প্যানেলে। এর সাথে যুক্ত এআই চালিত নজরদারি ক্যামেরা 24 ঘন্টা আশেপাশের নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। সিউলের জুম্বু পুলিশ স্টেশনের কর্মকর্তা কিম সু হিয়ান জানান, শহর জুড়ে সিসি ক্যামেরা বা 24 ঘন্টা টহল পুলিশ মোতায়েন রাখা সম্ভব নয়। তাই আইন শৃঙ্খলা বাহিনীর দৃশ্যমান উপস্থিতির অনুভূতি দিতে হলোগ্রাফিক পুলিশ চালু করা হয়েছে। তার দাবি, এই ভার্চুয়াল উপস্থিতি এলাকাবাসীর মধ্যে শৃঙ্খলা আনতে কার্যকর হয়েছে। আরেক কর্মকর্তা কিম হিয়ন ডন জানান, হলোগ্রাফিক অফিসার বসানোর পর থেকেই অপরাধের হার উল্লেখযোগ্যভাবে কমেছে। বিশেষ করে মদ্যপ অবস্থায় সহিংসতা ও উচ্ছৃঙ্খল আচরণের মতো ঘটনা প্রায় 22% হ্রাস লক্ষ্য করা গেছে। এলাকা জুড়ে পানশালা রয়েছে, তাই মদ্যপ অবস্থায় অনেক মানুষ এখানে হাঁটাহাঁটি করে। আমি মনে করি হলোগ্রাফিক পুলিশ অফিসার এক ধরনের চাপ বা কর্তৃত্বের অনুভূতি তৈরি করে, যা রাস্তাটিকে আরো নিরাপদ বোধ করায়। স্থানীয় বাসিন্দারা বলছেন, হলোগ্রাফিক পুলিশ এলাকার নিরাপত্তা বাড়িয়েছে। অর্চিতা শেহজিন, সময় সংবাদ। মার্কিন সিনেটরদের তাইওয়ান সফর ঘিরে উত্তেজনা দেখা দিয়েছে চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যে। শুক্রবার তাইওয়ান সফরে গিয়ে দ্বীপটির স্বাধীনতার অধিকারের পক্ষে সমর্থন জানান 2 মার্কিন সিনেটর, রজার উইকার ও ডেভ ফিশার। চীনের আপত্তি সত্ত্বেও যুক্তরাষ্ট্রের কাছ থেকে অস্ত্র কেনার লক্ষ্যের কথা বলেন তাইওয়ানের প্রেসিডেন্ট। এদিকে মার্কিন সিনেটরদের তাইওয়ান সফর নিয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখিয়ে বেইজিং বলেছে, এর মধ্য দিয়ে চীনের সার্বভৌমত্ব, ভৌগোলিক অখণ্ডতা ক্ষুণ্ণ হয়েছে। শুক্রবার তাইওয়ান সফর করেন 2 মার্কিন সিনেটর রজার উইকার ও ডেভ ফিশার। বৈঠক করেন প্রেসিডেন্ট লাই চিং-তের সঙ্গে। দ্বীপটির স্বাধীনতার অধিকারের পক্ষে সমর্থন জানান মার্কিন সিনেটররা। তাইওয়ানের সঙ্গে মার্কিন নিরাপত্তা সহযোগিতা বাড়ানোর প্রতিশ্রুতিও দেন তারা। আমরা যুক্তরাষ্ট্র থেকে এসেছি কংগ্রেসের প্রতিশ্রুতি, দীর্ঘমেয়াদী বন্ধুত্ব আর সংলাপের বার্তা নিয়ে। তাইওয়ানের মতো একটি রাষ্ট্র স্বাধীনই থাকবে। তাইওয়ানের প্রেসিডেন্ট লাই চিং-তে বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে কৌশলগত সহযোগিতা জোরদার করতে চায় তাইওয়ান। বিশেষ করে অত্যাধুনিক অস্ত্র উৎপাদনে অংশীদারিত্ব গড়ে তুলতে আগ্রহ প্রকাশ করেন তিনি। প্রতিরক্ষা বাজেট বরাদ্দে আমরা বিভিন্ন ধরনের যুদ্ধ কৌশল অনুসরণ করি। যুক্তরাষ্ট্র থেকে সামরিক সরঞ্জাম সংগ্রহ কিংবা নিজস্ব প্রতিরক্ষা সক্ষমতা গড়ে তোলাই আমাদের লক্ষ্য। ভবিষ্যতে আমরা যুক্তরাষ্ট্রের সঙ্গে পরিকল্পনা, নকশা, উৎপাদন ও নির্মাণে আরো ঘনিষ্ঠভাবে কাজ করতে চাই, যাতে দ্বিপাক্ষিক প্রতিরক্ষা সমন্বয় আরো সুদৃঢ় হয়।
এদিকে মার্কিন সিনেটরের তাইওয়ান সফর নিয়ে অসন্তোষ জানিয়েছে চীন। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের অভিযোগ, যুক্তরাষ্ট্র ও তাইওয়ানের এ ধরনের সরকারি যোগাযোগ চীনের সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতা ক্ষুণ্ণ করেছে। একই সঙ্গে এই সফর তাইওয়ান ইস্যু নিয়ে চীন যুক্তরাষ্ট্রের মধ্যে হওয়া 3টি যৌথ চুক্তির লঙ্ঘন বলেও দাবি করা হয়। তাইওয়ান চীনের অবিচ্ছেদ্য অংশ। যুক্তরাষ্ট্রকে অবশ্যই এক চীন নীতি মেনে চলতে হবে। যে কোনো অজুহাতে চীনের অভ্যন্তরীণ বিষয় হস্তক্ষেপ, তাইওয়ানের স্বাধীনতাপন্থী শক্তিকে সমর্থন, যুক্তরাষ্ট্র তাইওয়ান অনুষ্ঠিত যোগাযোগ এবং তাইওয়ান প্রণালীতে উত্তেজনা সৃষ্টিকারী পদক্ষেপ অবিলম্বে বন্ধ করতে হবে। সম্প্রতি তাইওয়ান ঘিরে সামরিক মহড়া বাড়িয়েছে চীন। মার্কিন সিনেটরদের এ সফর তাইওয়ান প্রণালীতে উত্তেজনা আরও বাড়াবে বলে মনে করছেন বিশ্লেষকরা। ইয়াসিন মোহাম্মদ জিসান, সময় সংবাদ। জাতিসংঘের নিরাপত্তা পরিষদের বৈঠকের আগে ইরানকে স্ন্যাপব্যাক প্রক্রিয়া স্থগিত করতে প্রস্তাব পুনর্বিবেচনার আহ্বান জানিয়েছে E3। তবে তেহরান এই প্রস্তাবকে অবাস্তব শর্তে ভরা বলে প্রত্যাখ্যান করেছে। চীন ও রাশিয়া একে অগঠনমূলক পদক্ষেপ আখ্যা দিয়ে নিন্দা জানিয়েছে। ইরানি নাগরিকরা আশঙ্কা করছেন, স্ন্যাপব্যাক শুরু হলে নতুন অর্থনৈতিক চাপ নেমে আসবে তাদের জীবনে। নিউ ইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে যুক্তরাজ্যের রাষ্ট্রদূত বারবারা উডওয়ার্ড জানান, ইরান 2019 সাল থেকে পরমাণু চুক্তির শর্ত ভঙ্গ করছে এবং এখন তার সংশোধন করা জরুরি। তার মতে ইউরোপের 3 দেশ যুক্তরাজ্য, ফ্রান্স ও জার্মানি চাইছে ইরান সম্প্রতি প্রস্তাবিত সমঝোতায় রাজি হয়ে স্ন্যাপব্যাক প্রক্রিয়া বিলম্বিত করুক এবং দীর্ঘমেয়াদে সমাধানের জন্য আলোচনায় ফিরুক। ইরানের পক্ষ থেকে জাতিসংঘের রাষ্ট্রদূত আমির সাইদ ইরাভানি জানান, ইউরোপীয় প্রস্তাব বাস্তবতা বিবর্জিত এবং অগ্রহণযোগ্য। তিনি বরং জাতিসংঘের প্রস্তাবিত 2231 নম্বর প্রস্তাবের অধীনে একটি স্বল্পমেয়াদী শর্তহীন প্রযুক্তিগত মেয়াদ বৃদ্ধির দাবি তোলেন। একই দিনে তেহরানের ধর্মীয় নেতা হাজ আলী আকবরী শুক্রবারের খুতবায় E3 পদক্ষেপকে অবৈধ ও রাজনৈতিক ষড়যন্ত্র বলে উল্লেখ করেন। চীন জানায়, ইরানের উপর পুনরায় নিষেধাজ্ঞা আরোপ শুরু করা কূটনৈতিক সমাধানের পথ রুদ্ধ করবে এবং নতুন উত্তেজনা সৃষ্টি করবে। বেজিংয়ের মতে এই পদক্ষেপ আলোচনার পরিবেশ ভেঙে দেবে এবং সংঘাত বাড়াতে পারে। রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ও একই সুরে জানায়, ইউরোপীয় দেশগুলোর পদক্ষেপ অস্থিতিশীলতা বাড়াবে এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের এটি প্রত্যাখ্যান করা উচিত। এদিকে তেহরানের সাধারণ নাগরিকদের মধ্যেও উদ্বেগ বাড়ছে। স্থানীয়রা জানাচ্ছেন, ডলার ও সোনার দাম এরই মধ্যে বেড়েছে, যার প্রভাব সরাসরি নিম্ন আয়ের মানুষের উপর পড়ছে। কেউ মনে করছেন দেশকে আত্মরক্ষা করতে হবে, তবে সংঘাত না বাড়িয়ে কূটনৈতিক পথে এগোনো জরুরি। স্ন্যাপব্যাক প্রক্রিয়া পূর্ণ কার্যকর হলে তাদের দৈনন্দিন জীবন আরও কঠিন হয়ে উঠবে বলে আশঙ্কা করছেন তারা। সাদিয়া তাসনিম, সময় সংবাদ।